আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এই মুহূর্তে লাইভে আসার জন্য। আসলে লাইভ নিতাম না, কথা হচ্ছে অ্যাডমিশন সিজন তো। আহ, এই ক্লাসটা আজকে নিতে পারিনি কারেন্টের জন্য, মানে লোডশেডিংয়ের জন্য। তো ক্লাসটা রেকর্ড করার কথা, তো আমি এখন ক্লাসটা রেকর্ড করব। ঠিক আছে। লাইভে আসলাম কেন? লাইভে আসলাম হচ্ছে গিয়ে হুদাই রেকর্ড করব, ক্লাসটা যাতে গ্রুপে থাকে, কোনো আপলোডের প্রয়োজন না পড়ে এই জন্য। ওকে, তো আপনারা ঘুমান, আমি আমার মতো ক্লাসটা রেকর্ড করি। আজকে এই চ্যাপ্টারের শেষ ক্লাস। একদম যত ধরনের এক্সট্রা প্রশ্ন আছে সেগুলোও করাই দিব, আর যা যা বাকি আছে সেগুলোও করাই দিব। আপনার এখন কয়টা বাজে? 3:42 বাজে। আমার হাতে সময় আছে 1.5 ঘন্টা, এরপরে ফজর নামাজ পড়তে যাব। ঠিক আছে। তো এই তো, আপনারা ঘুমান একটু, আমি আমার মতো ক্লাসটা রেকর্ড করি। ঠিক আছে বাবা, সকালবেলা উঠে ক্লাসটা করে ফেলেন। আমি একটু সাউন্ডটা চেক করে নিই, তাহলে হবে কি, শেষ হয়ে যাবে। তো আপনারা ঘুমান, আমি আমার মতো ক্লাসটা রেকর্ড করি। ওকে, ঘুমা। এই যারা ঘুমাবি ঘুমা, তোদের ঘুমাইতে কেউ না করে নাই। হাই, ঘুমাবি কেন? এই টাইম, এটা কি সজাগ থাকার টাইম বেটা? এটা ঘুমানোর টাইম, সো ঘুমাবি। ওকে, ঘুমা ঘুমা ভাই ঘুমা। তোর এখন কোনো কাজ নাই, আমারে ডিস্টার্ব করবি না, আমিও তোরে ডিস্টার্ব করব না। তুই ফোনটা রাইখা ঘুম দে, আমি আমার মতো একটু পড়াই দিই। ঠিক আছে। ওকে, সবাই ঘুম, সবাই ঘুম। ওকে, আমি পড়াই। বিসমিল্লাহ রহমান রহিম। তো আজকে হচ্ছে এটা এই চ্যাপ্টারের শেষ লেকচার। মজার বিষয় বলি, গত বছর আপনারা যদি আর্কাইভ দেখে থাকেন, গত বছর কিন্তু 4টা ক্লাস নিয়েছিলাম। তো এই বছর 5টা ক্লাস নিছি, মানে গত বছর থেকে ভালো করছি। গুণগত রসায়ন গত বছর 3টা ক্লাস নিয়েছিলাম, এই বছর 4টা ক্লাস নিছি। ওকে, মানে গত বছর থেকে একটা হইলেও বেশি ক্লাস নিছি এবার, তাই না? গুণগততেও গত বছর 3টা ক্লাস ছিল, এখন এই বছর একটা ক্লাস বেশি নিছি। এটাতেও একটা ক্লাস বেশি নিলাম, গত বছর থেকে বেশি ডিটেলসে পড়াচ্ছি। ওকে, তো আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, পর্যায়বৃত্ত ধর্ম, আমাদের এই টপিকটা বাকি আছে, মেজর টপিক। এটা মেজর টপিক, এটা বাকি আছে। ফাইন, তো আমরা এই টপিকটা পড়ব এখন। পর্যায়বৃত্ত ধর্ম অনেক ধরনের আছে, আপনি জানেন। আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, রাইট। তারপর হচ্ছে গিয়ে অক্সাইড, এগুলোও কি পর্যায়বৃত্ত ধর্ম, রাইট। তো এই জায়গা থেকে প্রশ্ন প্রচুর আসে, মেডিকেলে বলেন, ঢাকা ভার্সিটিতে বলেন, রেগুলার বেসিসে এই জায়গা থেকে প্রশ্ন আসে। তার মানে আমার এই জায়গাটা পড়ে যাইতে হবে। তার মানে আমরা চুপচাপ পড়ালেখা স্টার্ট করি। ওকে, বিসমিল্লাহ রহমান রহিম। দেখেন, প্রথম কথা হচ্ছে ঢাকা ভার্সিটিতে একটা সুন্দর প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কোনটি পর্যায়বৃত্ত ধর্ম নয়। তার মানে আসলে পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে কারা কারা পড়ে এটাও আপনার জানতে হবে। ওকে, আসেন তো আমরা একটু দেখি। অ্যাটমিক রেডিয়াস মানে পারমাণবিক ব্যাসার্ধ, এটা কি পর্যায়বৃত্ত ধর্ম? উত্তর হচ্ছে ইয়েস, এটা পর্যায়বৃত্ত ধর্ম। ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি, এটা কি পর্যায়বৃত্ত ধর্ম? উত্তর হচ্ছে ইয়েস, এটা পর্যায়বৃত্ত ধর্ম। ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, এটা কি পর্যাবৃত্ত ধর্ম? উত্তর হচ্ছে ইয়েস, এটাও পর্যাবৃত্ত ধর্ম। তাহলে পর্যাবৃত্ত ধর্ম না কোনটা? পর্যাবৃত্ত ধর্ম না হচ্ছে গলনাঙ্ক। গলনাঙ্ক পর্যাবৃত্ত ধর্ম না। এটা একটু লিখে রাখেন যে ভাইয়া গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট বা মেল্টিং টেম্পারেচার কি না বলেন তো, পর্যাবৃত্ত ধর্ম নয়। প্রশ্নটা অনেক সহজ প্রশ্ন, আমরা মুভ করব সামনে। এবার দেখেন, এখানে বিভিন্ন পর্যাবৃত্ত ধর্ম আছে, যেমন দেখেন পারমাণবিক আকার, বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে কি হয়, লেফট টু রাইট কি হবে, আর গ্রুপ, আপনার কি বলে এটাকে, গ্রুপগত পরিবর্তন মানে কি, টপ টু বটম মানে উপর থেকে নিচে নামলে কি হবে, রাইট। এখানে লেখা আছে পারমাণবিক আকার উপর থেকে বাম থেকে ডানে গেলে কমবে, উপরে থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে। এগুলো আপনি সবই জানেন আসলে, হ্যাঁ। এগুলো পড়ানোর কিছু নাই, এগুলো আপনারা দেখে নেবেন। আমরা আসলে যা পড়বো তা সামনে ডিটেলসে পড়বো, সো এগুলো একটু দেখবেন, রিডিং পড়বেন। তারপরে দেখেন, আমরা জানি পর্যায় সারণীতে একই গ্রুপ থেকে, এখানে কি দেওয়া আছে, একই শ্রেণীতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি কমতে থাকে। আর আয়নীকরণ শক্তি একই পর্যায়ে পারমাণবিক কি বলে, বাম থেকে ডানে গেলে কি বাড়তে থাকে। এটা হচ্ছে বাম থেকে ডানের কেস, এটা হচ্ছে উপর থেকে নিচের কেস। সো এগুলো আপনি পারেন, এগুলো আসলে পড়ানোর কিছু নাই। ফাইন, আমরা পড়বো কি, আমরা প্রত্যেকটা পড়বো, ডিটেলসে পড়বো। তো আমরা এখন ডিটেলসে আলোচনা করি। ওকে, আসুন বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন এই ধরনের প্রশ্ন সাস্টে আসছে। সাস্টে দেখেন ভাই, তখন আপনি 1-2-তে পড়েন হয়তো, সাস্টে বহুত বছর আগে এই প্রশ্ন করে ফেলছে। দেখেন কি দিছে, পর্যায় সারণীর একটি পর্যায়ে বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের
বিভিন্ন ধর্মের পরিবর্তন ঘটে। নিম্নের সঠিক পরিবর্তনটি চিহ্নিত করো। তার মানে কি আপনার জানতে হবে বাম থেকে ডানে গেলে কি হয়, উপরে থেকে নিচে গেলে কি হয়। আপনার কাছে মনে হতে পারে ভাই এটা তো 9-10-এর পোলাপাইনের পারা জিনিস, কিন্তু এই ধরনের প্রশ্ন সাস্টে আসছে আগে। তার মানে কি জিএসটিতে আসবে, মেডিকেলে আসবে। তো দেখেন কি বলছে, বাম থেকে ডানে গেলে মানে লেফট টু রাইট। লেফট টু রাইটে কি হয় আমরা জানি, লেফট টু রাইটে কি হয়, পরমাণুর আকার হ্রাস পায়, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। এইগুলা কোনটা কি আমরা একটু পরে দেখতেছি, আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা কি জানি দেখি, আমরা যা যা জানি তা তা একটু একসাথে করে দিই। হ্যাঁ, একসাথে করে দিই। দেখেন সেটা হচ্ছে আকার। আকারের ব্যাপারটা কি আমরা একটু পরে পড়বো। তাহলে উপর থেকে নিচে নামলে আকার কি বৃদ্ধি পায়, এটা কি আপনি জানেন না কি জানেন না? জানি ভাই, বৃদ্ধি পায়। আর বাম থেকে ডানে গেলে আকার কি হয়, হ্রাস পায়। আকার হ্রাস পায়, এটাও কি আমরা জানি? হ্যাঁ আমরা জানি। কোনো ব্যতিক্রম মেডিকেলে আসে না, ঢাকা ভার্সিটিতে আসে না, জিএসটিতে আসে না। সো প্যারা নেই। আর বাকিগুলা বাকিগুলা কি বলেন তো, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটাই কি সেম, মানে আকারের উল্টা। এই তিনটাই কিন্তু আকারের উল্টা, তিনটাই আকারের উল্টা। বাম থেকে ডানে গেলে কি হয়, বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচে নামলে কি হয়, হ্রাস পায়। উপর থেকে নিচে নামলে কি হয়, হ্রাস পায়। ক্লিয়ার? তো আমরা এগুলো জানি। তারপর আর কি কি থাকতে পারে, আর কি কি থাকতে পারে দেখেন তো। উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। হ্যাঁ, ধাতব ধর্ম। উপর থেকে নিচে নামলে বেশি ধাতু হয়, মানে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। আর অধাতব ধর্ম কি হয়, হ্রাস পায়। অধাতব ধর্ম হ্রাস পায়। সেম জিনিসটা, তাহলে অধাতব ধর্ম কি হবে, উপর থেকে নিচে নামলে হ্রাস পাবে। আর বাম থেকে ডানে গেলে কি হবে, বৃদ্ধি পাবে। আপনি সব মনে রাখবেন না, আপনি একটা মনে রাখবেন। আপনি শুধু এইটা মনে রাখবেন। তার মানে অধোধব ধর্ম উপর থেকে নিচে নামলে হ্রাস পায়, আর বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। কমন সেন্স। দেখেন হাইড্রোজেন হিলিয়াম, মানে লিথিয়াম সোডিয়াম, আর ওই সাইডে কি আছে, ওই সাইডে আছে অক্সিজেন ফ্লোরিন। তার মানে কি ধাতু থেকে আস্তে আস্তে কি হয়, অধাতু হয়। তার মানে বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে কি হয়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। রাইট? দেখেন বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, উপর থেকে নিচে নামলে হ্রাস পায়। তো এই বেসিক জিনিস কিন্তু আপনি জানেন, এমন না যে আপনি জানেন না। রাইট? এগুলো আপনি জানেন। তো আমরা জাস্ট এগুলো এমনিই দেখলাম, আমরা একটু পরে এগুলোর ডিটেলসে ঢুকতেছি। মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে আমরা কি বলতে পারি, বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। প্রথমটাই ঠিক, এই প্রথমটাই ঠিক আছে। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি আর তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। দেখেন ভুল 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 ভুল, এই যে এটা ভুল। পরমাণুর আকার বৃদ্ধি পায় বাম থেকে ডানে গেলে, এই পরমাণুর আকার জীবনে বৃদ্ধি পায়, এটা ভুল। ধাতব বৈশিষ্ট্য বৃদ্ধি পায় বাম থেকে ডানে গেলে, ধাতব বৈশিষ্ট্য বৃদ্ধি পায় না, ভুল। তার মানে দেখেন প্রথমেই আপনার এই উত্তরটা দিয়ে দিছে। ক্লিয়ার? মানে এটা পারার জন্য আমি একবার রিভিশন দিলাম, এগুলো 9-10-এর জিনিস, একটু রিভিশন দিলাম। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। ওকে ফাইন, আসেন এবার আসেন। সেটা হচ্ছে, এটা লাস্ট ক্লাস নাকি প্র্যাকটিস ক্লাস আছে? না, এটাই লাস্ট ক্লাস, এইটাই লাস্ট ক্লাস। প্র্যাকটিস ক্লাস যা করাইছি এবার এটার ভিতরে সব প্র্যাকটিস আছে। পরমাণুর আকার, আচ্ছা ফাইন। তার মানে পরমাণুর আকার নিয়ে আমাদের অনেকগুলো পড়াশোনা, বাট আমরা এত বেশি পড়াশোনা করব না, এখান থেকে এত বেশি প্রশ্ন আসে না। যেটা আসবে ওইগুলো আমরা করে দিচ্ছি। আচ্ছা ফাইন, একটা ছোট্ট জিনিস জেনে রাখেন, সেটা হচ্ছে জেড ইফেক্টিভ। জেড ইফেক্টিভ মানে কার্যকর নিউক্লিয়ার চার্জ। আপনাদের এত ডেপথে ঢুকতে হবে না, এত ডেপথ থেকে প্রশ্ন আসবে না। একদম বেসিক কথা হচ্ছে জেড ইফেক্টিভ মানে কার্যকর নিউক্লিয়ার চার্জ। জেড ইফেক্টিভ বা কার্যকর নিউক্লিয়ার চার্জ যত বড় হবে, একটা পরমাণু যত বড় হবে, খেয়াল করেন, যত বড় হবে কার্যকর নিউক্লিয়ার চার্জ তত কমবে। আর যত ছোট হবে, মানে জিনিসটা যত চাপ হবে, তখন নিউক্লিয়াস কি আরও টাইম না ধরতে পারবে না। ইলেকট্রনটা নিউক্লিয়াসের যত কাছাকাছি থাকবে, কার্যকর নিউক্লিয়ার চার্জ তত বেশি থাকবে। তার মানে আকার কমলে কার্যকর নিউক্লিয়ার চার্জ বেশি থাকে। তার মানে এই জায়গা থেকে এই জিনিসটা ক্লিয়ার। বাম থেকে ডানে গেলে যদি আকার কমে, তাহলে বাম থেকে ডানে গেলে কার্যকর নিউক্লিয়ার চার্জ বাড়ে। আর
এই যে উপর থেকে নিচে আমরা কার্যকর নিউক্লিয়ার চার্জ কি কমে, একটা ছোট্ট জিনিস শিখাইলাম। তাহলে এইটাও একটু এখানে অ্যাড করে রাখেন, এটাও একটু এখানে অ্যাড করে রাখেন যে ভাইয়া কার্যকর নিউক্লিয়ার চার্জও কিন্তু আসলে এদের মতোই, হ্যাঁ কার্যকর নিউক্লিয়ার চার্জও কিন্তু আসলে এই আন্ডারেই পড়বে। ক্লিয়ার? ওকে, তাহলে আরেকটা ছোট্ট জিনিস লিখে রাখতে পারেন যে ভাই কার্যকর নিউক্লিয়ার চার্জ কি, কার্যকর নিউক্লিয়ার চার্জ হচ্ছে সাইজের ব্যস্তানুপাতিক। যদি কখনো কঠিন প্রশ্ন আসে আপনি এখান থেকে অ্যান্সার করতে পারবেন। আপনাদের জেড কার্যকর নিউক্লিয়ার চার্জ কখনোই আসবে না, একটু বলে রাখলাম, হুট করে মনে আসলো। আচ্ছা আচ্ছা, এবার পরমাণুর আকার। পরমাণুর আকার অনেক ধরনের আছে, একটা হচ্ছে গিয়ে আপনার সমযোজী ব্যাসার্ধ, একটা হচ্ছে আপনার ধাতব ব্যাসার্ধ, একটা হচ্ছে আপনার কি বলো এটাকে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করব, আসেন। তাহলে সমযোজী ব্যাসার্ধ কি? সমযোজী ব্যাসার্ধ হচ্ছে সমযোজী বন্ধনে থাকা একটা অণু। খেয়াল করেন, সমযোজী বন্ধন মানে কি বলতো? সমযোজী বন্ধন মানে কি? এরা পরস্পর কি ওভারল্যাপ করবে না? সমযোজী বন্ধন মানে কি? সিগমা পাই, এরা পরস্পর ওভারল্যাপ করবে। তার মানে এদের ওভারল্যাপিং এরিয়া থাকবে না? হ্যাঁ ভাই, এদের ওভারল্যাপিং এরিয়া থাকবে। তাহলে সমযোজী বন্ধন মানে এদের ওভারল্যাপিং এরিয়া থাকবে। এখন সমযোজী ব্যাসার্ধটা কি জিনিস? সমযোজী ব্যাসার্ধ হচ্ছে, দেখেন প্রত্যেকটা টার্ম সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটা টার্ম সম্পর্কে জানতে হবে। দেখেন তাহলে সমযোজী ব্যাসার্ধ কি জিনিস? সমযোজী ব্যাসার্ধ হচ্ছে এই যে সমযোজী বন্ধনে থাকা দুইটা যে পরমাণু, এই দুইটা পরমাণুর আন্তঃনিউক্লিয়াস যে দূরত্ব, আন্তঃনিউক্লিয়াস দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। মানে মনে করেন এইটা এ পরমাণু, এইটা বি পরমাণু, বা সে এইটাও এ পরমাণু ধরতেই পারেন, আপনাদের এত কঠিন নেই কিছু। এটা এ পরমাণু, এটা এ পরমাণু, তাহলে এদের আন্তঃনিউক্লিয়াসের দূরত্ব এটাকে আমরা ডি এ বললাম, মানে ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড এ, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড এ। তাহলে এ আর এর আন্তঃনিউক্লিয়াস দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ বা আর কোভ্যালেন্ট। আর কোভ্যালেন্ট মানে কি? সমযোজী ব্যাসার্ধ। শেষ। এখন এখানে আপনি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেন, আমি এটা নিয়ে আরো 10 মিনিট কথা বলতাম। কেন? কারণ তখন অনেকগুলো কেস আছে যে ভাইয়া ও যদি বেশি তড়িৎ ঋণাত্মক হয় ওর তুলনায়, ও যদি ভাইয়া বেশি তড়িৎ ঋণাত্মক হয় ওর তুলনায়, ওদের তড়িৎ ঋণাত্মকতা কতটুকু ডিফারেন্স থাকলে ব্যাসার্ধ কেমনে নির্ণয় করব? আপনাদের এত কিছু নাই, সো ফেরা নাই, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে গিয়ে কি আমার সমযোজী ব্যাসার্ধ, জাস্ট আইডিয়া থাকলেই হবে। ধাতব ব্যাসার্ধ কি? ধাতব ব্যাসার্ধ সিম্পল, মনে করেন হচ্ছে একটা ক্যালাস। ধাতব ধাতব ব্যাসার্ধ মানে কোন জায়গায় থাকবে বলো তো বাবা? এই ধাতব ব্যাসার্ধ কই থাকবে? আচ্ছা, এটা কপি হচ্ছে না কেন ইদানিং? নাকি আমি কপি করতে পারতেছি না? যাই হোক, ধাতব ব্যাসার্ধ মানে কি? একটা ধাতব ক্যালাসে থাকবে, রাইট? একটা ধাতব ক্যালাসে থাকবে, অনেকগুলা ধাতব ক্যালাস থেকে আমরা কাউন্ট করব। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে দুইটা পরমাণু বা দুইটা হচ্ছে গিয়ে ধাতু, এগুলো প্রত্যেকে কিন্তু ধাতু। যেমন চিন্তা করেন, মনে করেন এটা সোডিয়ামের ক্যালাস। সোডিয়ামের ক্যালাস মানে কি বলতো? সোডিয়ামের ক্যালাস, সোডিয়ামের ক্যালাস মানে হচ্ছে অনেকগুলো সোডিয়াম একসাথে আছে। অনেকগুলো সোডিয়াম কি আছে বলতো? একসাথে আছে। অনেকগুলো সোডিয়াম একসাথে আছে, এটারে বলা হয় সোডিয়ামের ক্যালাস। অ্যান্ড খেয়াল করো, এই জায়গায় কিন্তু ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ভাই ইলেকট্রন ঘুরতে থাকবে কেন? ভাই খেয়াল করো, সোডিয়াম মানে কি? সোডিয়াম মানে হচ্ছে প্রথমে 2টা ইলেকট্রন, পরে 8টা ইলেকট্রন, পরে একটা ইলেকট্রন, তাই না? এই যে সোডিয়াম একটা ইলেকট্রনের লুজ করলো, একটা ইলেকট্রনের লুজ করলে কি হয়? সোডিয়াম প্লাস আর একটা ইলেকট্রন। এই অনেকগুলো সোডিয়াম প্লাস মিলে কি করে? এই যে সোডিয়াম প্লাস মিলে একটা ক্যালাস তৈরি করে, একটা কি করে? একটা ক্যালাস তৈরি করে। আর এই যে ইলেকট্রনগুলা, এই ইলেকট্রনগুলা কি এই জায়গায় ক্যালাসে ঘুরতে থাকে, এই ক্যালাসে ঘুরতে থাকে। ওই যে আমরা ছোটবেলায় পড়তাম, মনে আছে যে এটাকে বলা হয়, মনে হয় একটা ইলেকট্রনের সমুদ্র, একটা ইলেকট্রনের সমুদ্র। মানে এইটার ভিতরে কি অনেক ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে। কোন ইলেকট্রনগুলো? ওই যে সোডিয়াম যে একটা ইলেকট্রন লুজ করছে, ওই ইলেকট্রন। ক্লিয়ার? তার মানে চিন্তা করেন, তাহলে ধাতব বন্ধন মানে কি? ধাতব বন্ধন মানে এই যে প্রত্যেকটা সোডিয়াম একসাথে আছে এরকম। তো ধাতব ব্যাসার্ধ কি হবে? এই যে দেখেন, একটার একটার নিউক্লিয়াস আর আরেকটা নিউক্লিয়াস, এদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা বলবো, এদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা বলবো কি? ধাতব ব্যাসার্ধ। সে এটা এ, এটা এ, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কি হবে? ডি এ। আমরা ধাতব ব্যাসার্ধ কি বলবো? আর মেটালিক বন্ড, আর মেটালিক কি হবে বলতো? ডি এ বাই 2, ডি এ বাই 2। ক্লিয়ার? ওকে। তারপর একই জিনিস, একই জিনিস। এরপর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা ফাউল জিনিস। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ ফাউল জিনিস মানে কি? ব্যাপারটা কি দেখো,
ভ্যান্ডারওয়ালস মানে কি, তুমি চট্টগ্রামে আছো, আমি ঢাকায় আছি, তোমার আমার ভিতরে যে মায়া মহব্বত, এরই ভ্যান্ডারওয়ালস বন্ধন। ভ্যান্ডারওয়ালস বন্ধনে কিন্তু কোনো বন্ড থাকে না, বন্ড থাকে না। মনে করো এইটা একটা হাইড্রোজেন অণু, খেয়াল করো, মনে করো এইটা একটা হাইড্রোজেন অণু, এই যে এটা একটা এইচ, এটা একটা এইচ। তোমরা গত ক্লাসে ভ্যান্ডারওয়ালস বন্ধন পড়ছো না? পড়ছো কিন্তু, রাইট? এটা একটা হাইড্রোজেন অণু। এখন মনে করো এটা আরেকটা হাইড্রোজেন অণু, এই যে এটা মনে করো আরেকটা হাইড্রোজেন অণু, হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন অণু। তুমি বলো ভাইয়া তো, ভাইয়া এটা তো ভাইয়া সমযোজী ব্যাসার্ধ। থাম, এটাও তো হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন। এখন চিন্তা করো, মানে এইটা একটা H2 অণু, এইটাও কি একটা H2 অণু, এইটাও একটা H2 অণু। তাহলে ও সমযোজী, তোমার কি আমার কি? এখন তোমার বুঝতে হইব যে ভাইয়া, মানে তাহলে ভ্যান্ডারওয়ালস কোনটা? ভ্যান্ডারওয়ালস হচ্ছে এই যে এই জিনিসটা, এই যে এই হাইড্রোজেনের নিউক্লিয়াস আর এই হাইড্রোজেনের নিউক্লিয়াস, মানে ওদের মধ্যে কিন্তু কোনো বন্ড নাই। বন্ড আছে? ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে না। এই যে ওদের ভিতরে যে মায়া মহব্বত, ওদের ভিতরে যে একটা আন্তঃনিউক্লিয়াস দূরত্ব, এইটাকেই আমরা কি বলবো বলতো? এই যেমন এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় DH2H2। মানে দুইটা হাইড্রোজেন অণুর ভিতরে যে কাল্পনিক একটা আন্তঃনিউক্লিয়াস দূরত্ব, দুইটা হাইড্রোজেন অণুর ভিতরে যে কাল্পনিক একটা আন্তঃনিউক্লিয়াস দূরত্ব ডিভাইডেড বাই 2, এইটাকে বলা হয় আর ভ্যান্ডার ওয়ালস। এখন তোমার কাছে আমার প্রশ্ন যে ভাইয়া কে আসলে বেশি হবে, মানে কোন রেডিয়াসটা বেশি? এই যে এটা হচ্ছে তোমার পড়াশোনা, ভাইয়া কোন রেডিয়াস বেশি আমাকে বলো তো, কোন রেডিয়াস বেশি? তুমি বুঝতে পারতেছো, সবসময় মাথায় রাখবা ভ্যান্ডারওয়ালসটা বড় হয়, ভ্যান্ডারওয়ালস রেডিয়াস বড় হয় কেন? কারণ ওদের ভিতরে তো কোনো ওভারল্যাপিং এরিয়া নাই, আছে না? ওরা কি দূরে দূরে আছে, এটার অর্ধেকরে ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ বলে। তার মানে কি ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ সবচেয়ে বড়। ওকে, তারপরে কি হবে বলো তো? আর মেটালিক কেন ভাই? দেখো মেটালিকের ভিতরে কিন্তু কোনো ওভারল্যাপিং এরিয়া নাই। দেখো এই যে সমযোজীর ভিতরে কি ওভারল্যাপিং এরিয়া আছে, কি আছে? ওভারল্যাপিং এরিয়া আছে, মানে ওরা এই যে খায়া ফেলে, কিন্তু জায়গাটা খায়া ফেললো, মানে জায়গাটা কমে গেল, আন্তঃনিউক্লিয়াস দূরত্বটাও কমে গেল। তার মানে কি একটা ওভারল্যাপিং এরিয়া আছে। এখানে কি কোনো ওভারল্যাপিং এরিয়া আছে? না, ওভারল্যাপিং এরিয়া নাই। তার মানে এই খায়া ফেলার জায়গাটা কোন জায়গায়? খায়া ফেলার জায়গাটা কিন্তু সমযোজিতে। তাহলে আর মেটালিকটাও কি হবে বলতো? আর মেটালিকটাও কি হবে? আর মেটালিকটা বড় হবে। কার থেকে বড় হবে বলতো? আর সমযোজী থেকে, আর কোভ্যালেন্ট থেকে। ওকে, আর কোভ্যালেন্ট থেকে। এই তো, এইটা হচ্ছে তোমার জানার জিনিস, তুমি এইটা জানা রাখো, তুমি এইটা জানা রাখো। ক্লিয়ার? বুঝছি? বলো তো যারা যারা সজাগ আছো, বলো তো বক্সটা বুঝছো কিনা? আমি খুব সুন্দর করে পড়াই দিচ্ছি, তুমি টেনশন করো না, তুমি ঘুম থেকে উঠে দেখবা একদম সব ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ওকে, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তারপর আয়নিক ব্যাসার্ধ, এই জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে। তোমার প্রশ্ন আসবে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। পরীক্ষায় প্রশ্ন আসবে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। তার মানে এখন চুপচাপ এটা শিখো, সবসময় মাথায় রাখবা। সেটা হচ্ছে অ্যানায়ন, মূল পরমাণু, ক্যাটায়ন। মানে কি? অ্যানায়নের সাইজ সবসময় মূল পরমাণুর চেয়ে বেশি থাকে, ক্যাটায়ন থেকেও বেশি থাকে। ক্যাটায়নের সাইজ মূল পরমাণুর থেকে ক্যাটায়ন আবার ছোট থাকে। কীরকম দেখি, তোমার যদি আমি বলি, দেখো তোমাকে আমি যদি বলি ভাইয়া আমাকে বলো তো H- এইচ আর H+, ভাই কে বড় কে ছোট? সব সময় মাথায় রাখবা ভাইয়া, অ্যানায়ন বড়, মূল পরমাণুর চেয়ে অ্যানায়ন বড়, আবার মূল পরমাণু বড় হচ্ছে ক্যাটায়ন থেকে। ক্লিয়ার? তোমাকে আমি যদি বলি ভাইয়া দেখো O-, ও O+, তুমি আমাকে বলো তো কে বড়? তুমি সব সময় আমাকে বলবা যে ভাইয়া O- বড় ও এর চেয়ে, আবার O+ ও এর চেয়ে ছোট। মানে সব সময় মূল পরমাণুটা কিন্তু মিডলে থাকবে, মাইনাসটা বড়, প্লাসটা ছোট, এটা মাথায় রাখবা। হ্যাঁ, সবসময় মাথায় রাখবা প্লাসটা হচ্ছে ছোট আর মাইনাসটা বড়। মূল পরমাণু থেকে প্লাস ছোট, মাইনাস বড়। একটু জানলে তোমার জন্য এনাফ। এরপর দুইটা নেগেটিভ চার্জ থাকলে বেশি নেগেটিভটা বড় হয় কম নেগেটিভের চেয়ে। কীরকম? উদাহরণ দিই, দেখো দেখো দেখো, তোমাকে আমি বললাম যে ভাইয়া O2- আর O-, বলো তো কে বড় হবে? তুমি ডিরেক্ট বলবা ভাইয়া দুইটাই মাইনাস, তাহলে বেশি নেগেটিভটা বড় হবে সবসময় কম নেগেটিভ থেকে। শেষ তোমার পড়া। তোমাকে আমি বললাম ভাইয়া N3- আর N2-, আমাকে বলেন তো কে বড়? তুমি সবসময় বলবা যে যেটা বেশি নেগেটিভ, তিনটা মাইনাস হয়, আসলে ওর সাইজ বড়। ক্লিয়ার? ওকে, এই যে দুইটা পজিটিভ চার্জ হইলে কম পজিটিভ বড় হয় বেশি পজিটিভ থেকে। কীরকম? ভাইয়া আমি তোমাকে বললাম ভাইয়া কপার 2+ আর কপার প্লাস, তাইলে কি হবে?
কম পজিটিভটা বড় হবে, তাহলে কম পজিটিভটা বড়। ক্লিয়ার? তোমাকে আমি বললাম ভাইয়া Fe2+ আর Fe3+, কে বড় কে বড় কে বড়, তুমি আমাকে বলবা ভাইয়া কম পজিটিভটা বড়। ক্লিয়ার? কম পজিটিভ বড়। ওকে, আবার এই যে এইটারে স্টার দিয়ে রাখো, এটারে কয়েকটি স্টার দিয়ে রাখো, বললো লেখো যে এটা এনাম ভাই বলছে পরীক্ষায় এসে পড়ছে। কয়েকটি স্টার দিয়ে রাখো, বলো এনাম ভাই বলছে যে এটা পরীক্ষায় এসে পড়ছে। ডিউ জিএসটি 24, যে কোনো এক জায়গায় দিয়ে দিব, যে কোনো এক জায়গায় এটা দিয়ে দিবে, লিখে রাখো এনাম ভাই বলছে এটা হচ্ছে পরীক্ষায় এসে পড়ছে। ওকে, আচ্ছা এটা কি দেখি। আইসো ইলেকট্রনিক হলে আকার প্রোটন সংখ্যার ব্যস্তানুপাতিক, আকার প্রোটন সংখ্যার ব্যস্তানুপাতিক, আকার প্রোটন সংখ্যার ব্যস্তানুপাতিক, আকার প্রোটন সংখ্যার ব্যস্তানুপাতিক মানে দেখো এদিকে আসো, দেখো 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 দেখো, তোমাকে আমি যদি বলি নাইট্রোজেন 3- ইলেকট্রন কয়টা বলো তো? নাইট্রোজেন 7টা, 3টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন কয়টা হইব? 10টা। ওকে ভাইয়া অক্সিজেন 2-, অক্সিজেনের ইলেকট্রন 8টা, 2টা গ্রহণ করছে, তাইলে ইলেকট্রন 10টা। ফ্লোরিন 9টা ইলেকট্রন, একটা গ্রহণ করছে, 10টা। নিয়ন অর্থ ইলেকট্রন এমনি 10টা। সোডিয়াম 11টা ইলেকট্রন, একটা ছেড়ে দিছে, 10টা ইলেকট্রন। ম্যাগনেসিয়াম 12টা ইলেকট্রন, 2টা ছেড়ে দিছে। অ্যালুমিনিয়াম 13টা ইলেকট্রন, 3টা ছেড়ে দিছে, 10টা। দেখো এদের এই জায়গায় সবার ইলেকট্রন সংখ্যা কত? 10 না? সবার ইলেকট্রন সংখ্যা 10। দেখো এই জায়গায় সবার ইলেকট্রন সংখ্যা কত? 10টা। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাকে আমি কি বলছি? আকার হবে প্রোটন সংখ্যার ব্যস্তানুপাতিক, তার মানে যার প্রোটন সংখ্যা কম তার আকার হবে বেশি, যার প্রোটন সংখ্যা বেশি তার আকার হবে কম। তার মানে চিন্তা করে দেখো ওদের প্রোটন সংখ্যাগুলো দেখি। নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কত বলো তো ভাইয়া? নাইট্রোজেনের প্রোটন 7, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, নিয়নের 10, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13। তোমার আমি কি বলছি? তোমার আমি বলছি সাইজ হবে ব্যস্তানুপাতিক। কার ব্যস্তানুপাতিক? প্রোটন নাম্বারের। তাহলে চিন্তা করে দেখো তো, যার প্রোটন নাম্বার কম, যার প্রোটন নাম্বার কম তার সাইজ হবে বেশি। প্রোটন নাম্বার কার কম? নাইট্রোজেনের। তাহলে সাইজ কার কম হবে? সাইজ কার বেশি হবে? নাইট্রোজেনের। যার প্রোটন কম তার সাইজ বেশি, যার প্রোটন নাম্বার কম তার সাইজ বেশি। এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে, এই জায়গা থেকেই প্রশ্ন আসবে। তাহলে নাইট্রোজেনটা বড় হবে, ওর প্রোটন নাম্বার কম তাই ওর সাইজ বেশি। ক্লিয়ার? ওকে, গুণগততেও পড়াইছি না? গুণগততে পড়াইনি। আচ্ছা, অ্যানায়ন নিষ্ক্রিয় ক্যাটায়ন, এটা সবসময় মাথায় রাখবে। কীরকম? যে ভাই কোনো একটা অ্যানায়ন নিষ্ক্রিয় আর ক্যাটায়ন, নিষ্ক্রিয়টা মিডলে থাকে, অ্যানায়ন আর ক্যাটায়ন এদিক ওদিক হবে। যেমন মনে করো এটা নিয়ন, এটা লাগবে না, এটা ওই জায়গায় পড়াই ফেলছি। হ্যাঁ, ওইটা ওই জায়গায় পড়াই ফেলছি। সেটা নিয়ন, মনে করো এটা O2- আর এটা হচ্ছে গিয়ে কিসে আমার সোডিয়াম প্লাস। দেখো এটা নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় থেকে অ্যানায়ন, অ্যানায়নটা বড় হবে আর ক্যাটায়নটা নিষ্ক্রিয় ছোট হবে। এগুলো তুমি পারো, এগুলো নিয়ে কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে ফাইন। এবার আসো প্রশ্ন সলভ করো, গরম গরম প্রশ্ন সলভ করবা। আচ্ছা এখানে কি বলছে? স্ট্রনশিয়াম, টেকনিশিয়াম, জিরকোনিয়াম, রুবিডিয়ামের ব্যাসার্ধের ক্রম। আচ্ছা এখানে কথা আছে, ওদের ওদের স্থানটা কই, পর্যায় সারণীতে ওদের স্থানটা কই, এটা তোমার দেখতে হইব। এইটা তোমার দেখতে হবে যে ওদের পর্যায় সারণীতে স্থানটা কোথায়। দেখো তুমি কি জানো হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে, বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো, রুবিনা সেচে ফিরেছে সারের বাটিতে রাখো। ওকে, আচ্ছা ফাইন। তাহলে তোমার কমন সেন্স বলে এমনিতেই রুবিডিয়ামটা কিন্তু স্ট্রনশিয়াম থেকে বেশি। তুমি টেকনিশিয়াম কোন জায়গায় আছে, জিরকোনিয়াম কোন জায়গায় আছে তুমি জানো না, সে তুমি জানো না। আমি একটা পর্যায় সারণী এখানে ওপেন করি, আমার এখানে পর্যায় সারণী আছে, সমস্যা নেই। এই যে দেখো, ভালো করে তাকাও। হুম, এই জায়গায় দেখো, তুমি জানো না, সে তুমি জানো না। এই দেখো, এই যে দেখো রুবিডিয়াম আর স্ট্রনশিয়াম, এই যে রুবিডিয়াম। আচ্ছা এটা কি, এটাতে কি টাচ করা যায় না নাকি? এই যে রুবিডিয়াম, এই যে স্ট্রনশিয়াম, এই যে রুবিডিয়াম, এই যে স্ট্রনশিয়াম। এখন আর কি বলছে? জিরকোনিয়াম আর টেকনিশিয়াম। এই যে দেখো জিরকোনিয়াম,
এই যে দেখো রুবিডিয়াম, স্ট্রনশিয়াম, জিরকোনিয়াম, এই যে টেকনেশিয়াম এই জায়গায়, টেকনেশিয়াম এই জায়গায়। তার মানে তোমার কমন সেন্স কি বলে? রুবিডিয়ামটা বড় হবে কার থেকে? স্ট্রনশিয়াম থেকে। এই দুইটা কিন্তু তুমি পারো, এই দুইটা তুমি ছন্দ থেকে পারো। তুমি জিরকোনিয়াম পারো না, তুমি টেকনেশিয়াম পারো না, কোনো সমস্যা নেই। তুমি একটু কিন্তু পারো, এতটুকু পারলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারতেছো। দেখো অন্য কোনো জায়গাতে এগুলো নাই, তার মানে এতটুকু পারলে তুমি অ্যান্সার করতে পারবা। ক্লিয়ার? ওকে। কোনটির আয়নিক আকার সবচেয়ে ছোট? এই বছর জিএসটিতে আসছে, এই বছর জিএসটিতে আসছে। তার মানে বুঝো কতটা গরম গরম প্রশ্ন। কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট আকার, সবচেয়ে ছোট আকার কার হবে? এই জায়গার ভিতরে সবচেয়ে ছোট আকার কার হবে বলো? সোডিয়াম প্লাস বুঝাইছে তাই না, যার ইয়া বেশি হবে আর কি। কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম? দেখো এই যে ঢাকা ভার্সিটিতে আগেও এই প্রশ্ন আসছে, ঢাকা ভার্সিটিতে আগেও এই প্রশ্ন আসছে, যার প্রোটন নাম্বার বেশি হবে তার ব্যাসার্ধ সবচেয়ে কম হবে। আইসো ইলেকট্রনিক কেস। ওকে, দেখো ব্যাসার্ধের সঠিক ক্রম দেখো কোন জায়গায় আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে। তার মানে কি এইগুলা রেগুলার আসে বাবা, এইগুলা রেগুলার আসে, এগুলা বইলা লাভ নাই। হ্যাঁ, এই দেখো তোমার একটু আগে শেখানো হয়েছে, দেখো যার ব্যাসার্ধের সঠিক ক্রম কি? যার প্রোটন নাম্বার বেশি তার সাইজ কম। দেখো ওর প্রোটন নাম্বার কত? 12, ওর 11, ওর 10। তাহলে ওর 12 মানে কি? ওর সাইজ কম হবে, ওর সাইজ কম হবে, আর ওর সাইজ কি হবে? বেশি হবে। তোমার একটু আগে শেখানো হয়েছে, এগুলা রেগুলার আসে। এটা এবার আসবে, লাস্ট 2-3 বছর ধরে আসতেছে না, তার মানে তোমাদের টাইমে আসবে, শিওর থাকো, এইটা এবার আসবে। ওকে, তারপর দেখো মেডিকেল, এই দেখো মেডিকেল, মেডিকেলে আসছে, মেডিকেলে আসছে, এই প্রশ্নটাই আসছে, এই প্রশ্নটাই আসছে। নিচের কোনটি আকারে সবচেয়ে ছোট? তার মানে কি? এই যে সোডিয়াম প্লাস। দেখো নিচের কোনটি আকারে সবচেয়ে ছোট? মেডিকেল 20-21 আসছে, মেডিকেল 20-এর প্রশ্ন, মেডিকেল 20-এর প্রশ্ন। কার আকার সবচেয়ে ছোট? দেখো 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 তুমি, আচ্ছা এটা একটু ভালো প্রশ্ন, এটা ভালো প্রশ্ন, এটা ওইভাবে করবে না। দেখো বেরিলিয়াম তুমি কিন্তু চিনো সবাই কোন জায়গায় আছে, দেখো বিরিয়ানি, মোগলাই, কাবাব, বিরিয়ানি, এই দেখো বিরিয়ানি, মোগলাই, কাবাব। আর সোডিয়াম কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। এখন দেখো কার আকার সবচেয়ে ছোট? তোমার কমন সেন্স কি বলে ভাই? ওর শক্তি স্তরিত ভাই দুইটা, ওর শক্তি স্তরিত ভাই দুইটা। এটার 3টা শক্তি স্তর, এটার 3টা শক্তি স্তর, এটার 4টা শক্তি স্তর। তার মানে তুমি বুঝতে পারতেছো কি? তুমি বুঝতে পারতেছো সোডিয়াম আর ম্যাগনেসিয়াম কিন্তু একই সাইজের, মানে কাছাকাছি সাইজের আর কি, কাছাকাছি সাইজের, একই সাইজের। তার মানে এই জায়গায় ছোট কে? ছোট হচ্ছে আমার বেরিলিয়াম 2+, এই যে বেরিলিয়াম। এটা তোমার কমন সেন্স বলে, রাইট? এইগুলো পারা খুবই ইজি, মেডিকেলে এত কঠিন প্রশ্ন দেয় না। এই দেখো, আচ্ছা এটা একটু আগের প্রশ্ন, এটা আইআইটির প্রশ্ন, কোনো সমস্যা না। বলছে কে স্মলেস্ট ইন সাইজ? স্মলেস্ট কে হবে? যার প্রোটন নাম্বার বেশি হবে। শেষ, অটোমেটিক পারবা, এগুলো অটোমেটিক পারবা। এই দেখো, এই যে দেখো এটা সাস্টে আসছে, এটা সাস্ট, এটার নাম্বারটা দেওয়া হয় না, এটা সাস্ট 6-7-এর প্রশ্ন, সাস্ট 6-7-এ আসছে। সাস্ট 6-7 আসছে। কি আসছে? অ্যালকালি ধাতু সমূহের আকার। অ্যালকালি মানে হচ্ছে ক্ষার ধাতু, অ্যালকালি মানে কি? ক্ষার ধাতু। তাহলে কি হবে? ওই যে উপর থেকে নিচে নামলে কি হবে? সাইজ বাড়বে, তাই না? তাহলে লিনাকে রুবিনা সেচে ফিরেছে। এই যে ছন্দ জানা কেন ইম্পর্টেন্ট, দেখো লিনাকে রুবিনা সেচে ফিরেছে, ছন্দ জানা কেন ইম্পর্টেন্ট? এখানে কিন্তু উল্টাই দিছে, দেখো এখানে উল্টাই দিছে, না লি কে রুবিনা সেচে ফিরেছে, তার মানে ছন্দ জানা ইম্পর্টেন্ট। এই দেখো এটা একটা আইআইটির প্রশ্ন, বাট এটা কোনো ব্যাপারই না তোমার কাছে, এটা তোমার কাছে কোনো ব্যাপারই না। ওকে, তুমি এটা তোমার নিয়মে সলভ করে ফেলতে পারবা, তুমি এটা তোমার নিয়মে সলভ করে ফেলতে পারবা। ওকে, যেমন দেখো এই যে এই প্রশ্নটা, এই জায়গাটা খুব ভালো করে তাকাও। 3+ আর 5+, তোমাকে একটু আগে শেখানো হয়েছে না? কম পজিটিভটা বড় হয়, কম পজিটিভটা বড় হয়, দেখো তো তোমাকে একটু আগে শেখানো হয়েছে, কম পজিটিভটা বড় হবে বেশি পজিটিভ থেকে, শেখানো হয়েছে না? দেখো তোমার শেখানো হয়েছে। ভাই এটা কি ঠিক আছে? না, এটা ঠিক নাই। দেখো পটাশিয়াম প্লাস ওর ইলেকট্রন 18টা, ক্লোরাইড আয়ন ওর ইলেকট্রন 18টা, কিন্তু ওর প্রোটন হচ্ছে 17টা, ওর প্রোটন হচ্ছে 19টা। তাহলে আমার কার হচ্ছে গিয়ে সাইজ বড় হবে? যার প্রোটন নাম্বার কম। তার মানে এখানে আসলে ক্লোরিনের সাইজ বড় হবে, দাগটা হবে এরকম, পটাশিয়াম প্লাস ক্লোরাইড আয়ন, এরকম হবে দাগটা। তার মানে এটা ভুল, এটা ভুল, এটা ভুল। বাকিগুলো হিসাব বাদ দিলাম, বাকিগুলো তুমি পারবা না, এগুলো একটু কঠিন প্রশ্ন, বাট তোমার পারা উচিত। আচ্ছা এটা যশোর বোর্ডের প্রশ্ন, একই প্রশ্ন, তার মানে আয়রন ম্যাগনেসিয়াম, এটা তুমি করবা, পারবা। দেখো বরিশাল বোর্ডে আসছিল এটা, কোনটির আকার সবচেয়ে বড়? তার মানে কি কোনটির আকার সবচেয়ে বড়? যার প্রোটন নাম্বার কম তার আকার বড়। এই যে দেখো সাস্ট আসছে,
আয়নিক ব্যাসার্ধের ক্রম কোনটি? ভাই এই প্রশ্ন প্রচুর ইম্পর্টেন্ট, তোমার আমি বুঝাইতে পারবো না, এই প্রশ্নের মর্ম তোমাকে আমি বুঝাইতে পারবো না, এই প্রশ্নটা কত ইম্পর্টেন্ট। নিচের কোন আয়নটির আকার ক্ষুদ্রতম? দেখো সাস্টে ঘুরে ফিরে প্রচুর আসে এই প্রশ্ন, সাস্টে ঘুরে ফিরে এই প্রশ্নটা প্রচুর আসছে, তার মানে কি ক্ষুদ্রতম বলছে, ক্ষুদ্রতম আকার ক্ষুদ্রতম, কোনটির আকার ক্ষুদ্রতম? এইগুলা একটাও কিন্তু হচ্ছে গিয়ে মানে আমি বানায় বলতেছি না, সব আসছে দেখেই বলছি। এই প্রশ্নটা দুইবার দুইবার কপি পেস্ট হয়েছে, সমস্যা নাই। সাস্ট 8-9 সি ইউনিটে আসছে। যাই হোক, এটা তুমি পারবা। এবার নিচের প্রশ্নটা দেখো, কোন কোন ইলেকট্রন বিন্যাসযুক্ত পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? তার মানে এখানে ইলেকট্রন বিন্যাস থেকে তুমি চুজ করবা। ইলেকট্রন বিন্যাসটা দেখি তো পারি কিনা। 1:2:2 2p3 4-3-7, তার মানে এটা হচ্ছে আমার নাইট্রোজেন। 1:2:2 2p6 10 আর 2 12, এটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম। 1:2 2p2, এটা হচ্ছে কার্বন। 1:2 2p4, এটা হচ্ছে আমার অক্সিজেন। 1:2 2p6 3s1, এটা হচ্ছে আমার সোডিয়াম। এবার তুমি ওদেরকে একসাথে লেখো, একসাথে একটু কাজ করো, ওদেরকে নিয়ে একটু একসাথে লেখো, তাহলেই তুমি বুঝতে পারো। ও সি এন, তাহলে তুমি কি জানো CNO, ওরা একটা সাইড, আবার সোডিয়াম ম্যাগনেসিয়াম ওরা আরেকটা, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। এখন তোমার কথা বুঝো, ওরা প্রথমেই 3টা শক্তি স্তরে আছে আর ওরা 2টা শক্তি স্তরে আছে, তাহলে আকার বলছে সবচেয়ে কম, তার মানে প্রথম কথা হচ্ছে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এমনি আলোচনাতে বাইরে হয়ে গেছে। CNO, তার মানে অক্সিজেনের আকার সবচেয়ে কম হবে, কেন? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে যায়, তাহলে অক্সিজেন হচ্ছে উত্তর। এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। প্রশ্ন এক এক টাইমে এক এক ভাবে আসবে, তোমাকে বুঝতে হবে কেমনে প্রশ্নটা আসতেছে। ওকে, তারপর প্রচুর প্র্যাকটিস প্রবলেম আছে এখানে। ওকে ফাইন, আমাদের আকার শেষ, অফিসিয়ালি আমাদের আকার শেষ। তারপর আমরা এখন আলোচনা করব হচ্ছে আয়নীকরণ শক্তি নিয়ে। ওকে, আয়নীকরণ শক্তি নিয়ে ফাইন। আচ্ছা আমাকে একটু বলো তো, আকার কি তোমরা বুঝছো? এখানে লাইভে কয়জন আছে আমি নিজেও জানি না, ঠিক আছে? আমাকে একটু বইলো তো, ডিস্টার্ব করো না কেউ, হ্যাঁ কেউ ডিস্টার্ব করো না, বাট বইলো যে হচ্ছে গিয়ে আকার তুমি বুঝছো কিনা, ঠিক আছে? এই যে একটা মেয়ে বলছে, ডান, থ্যাংক ইউ আপু। দেখেন আয়নীকরণ শক্তি, গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল পরমাণু হতে, সংজ্ঞা প্রচুর ইম্পর্টেন্ট, সংজ্ঞা প্রচুর ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, সংজ্ঞা প্রচুর ইম্পর্টেন্ট, সংজ্ঞা প্রচুর ইম্পর্টেন্ট। কেন? ডিউ রিটেনের জন্য সংজ্ঞা আসবে, ডিউ রিটেনের সংজ্ঞা আসবে, ডিউ রিটেনের সংজ্ঞা আসবে। আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই 3টার সংজ্ঞা একদম ঠোঁটের আগায় থাকতে হবে। গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল পরমাণু হতে 1 মোল ইলেকট্রন বের করে আনতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় ইলেকট্রন, কি বলে এটাকে, আয়নীকরণ শক্তি। ওকে, যেমন এখানে 2টা কেস দেওয়া আছে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস। চুপচাপ বুঝো, চুপচাপ বুঝো, কি বলি বুঝো। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম প্লাস হয়েছে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়েছে। এখানে ম্যাগনেসিয়াম থেকে তুমি একটা ইলেকট্রন বাইর করতে চাচ্ছ, ম্যাগনেসিয়াম থেকে তুমি একটা ইলেকট্রন বাইর করতে চাচ্ছ, তার মানে কি বলো তো? তুমি এখানে ম্যাগনেসিয়ামের খোঁচাবা, খোঁচায় ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন বাইর করবা, তার মানে তুমি যে খোঁচা দিলা ম্যাগনেসিয়াম এই খোঁচাটা গ্রহণ করলো, তার মানে এখানে শক্তিটা ও শোষণ করলো। শক্তি শোষণটা কোন ধরনের কেস? এন্ডোথার্মিক কেস বা তাপহারী কেস। তার মানে আয়নীকরণ শক্তি সব সময় হচ্ছে গিয়ে এন্ডোথার্মিক প্রসেস। আয়নীকরণ শক্তি কি হবে? এটা একটা এন্ডোথার্মিক প্রসেস হবে। কি হবে? এন্ডোথার্মিক প্রসেস। এন্ডোথার্মিক প্রসেস মানে হচ্ছে আমাদের এখানে শক্তি অলওয়েজ পজিটিভ থাকবে। শক্তি কি থাকবে? অলওয়েজ ডেল এইচ কি থাকবে? পজিটিভ থাকবে। এটাকে আমরা বলতে পারি আয়োনাইজেশন পটেনশিয়াল, আয়োনাইজেশন পটেনশিয়াল, আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনথালপি, তুমি যেই নামে ডাকো কোনো সমস্যা নাই, তারা অলওয়েজ কি হবে? তারা অলওয়েজ হবে পজিটিভ, মানে এন্ডোথার্মিক হবে, তারা অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। শেষ, এতটুকু তুমি জানলে এনাফ, তুমি বুঝে গেলে এনাফ। ওকে, আচ্ছা তারপর IE1 IE2 IE3, এটাকে বলা হয় সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি। এটার মানে কি? মানে জিনিসটা হচ্ছে এরকম, তুমি চিন্তা করো, তুমি এই যে দেখো, আমি একটা উদাহরণ নিয়ে কাজ করি তাহলে তুমি বুঝে যাবা। সে ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, লুজ করলো, হ্যাঁ ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন লুজ করলো, ম্যাগনেসিয়াম প্লাস হয়ে গেল। এখন ম্যাগনেসিয়াম প্লাসকে তুমি বললা, ম্যাগনেসিয়াম প্লাসকে তুমি বললা আরেকটা ইলেকট্রন লুজ করতে, আরো খোঁচাচ্ছ, আরো খোঁচাচ্ছ ম্যাগনেসিয়াম প্লাসকে, আরো খোঁচাচ্ছ আরেকটা ইলেকট্রন লুজ করতে, তাও তোমার শান্তি হয় নাই। তুমি ম্যাগনেসিয়াম 2 প্লাসকে বললা, আবার আরো খোঁচায় বললা যে আরো একটা ইলেকট্রন লুজ করতে, তাহলে এটা কি হইলো? ম্যাগনেসিয়াম 3 প্লাস হইলো। তুমি ওদের ইলেকট্রন বিন্যাসটা চিন্তা করো, ওদের ইলেকট্রন বিন্যাসটা চিন্তা করো। প্রথমত ও ছিল কি? ও ছিল হচ্ছে তোমার নিয়ন
3s2, তাই না? 10 আর 2 12, তাহলে একটা কইমা গেল, তার মানে কি নিয়ন 3s1 হইল। তাহলে এটা কি নিয়ন 3s1। আবার আরেকটা কমাইছো তুমি, ওকে ভাই ফাইন, তাও মানছি ভাই, 3s0 মানে 3s চলে গেল। এখন আবার কি হইলো দেখো তো, আবার কি হইলো, এখন তুমি আবার নিয়নে হাত দিতে যাচ্ছ, তুমি নিয়ন রে ভাঙতে যাচ্ছ। তার মানে এখন কি হইতেছে, এটা কি 1s2 2s2 2p5, তাই না? মানে তুমি নিয়ন ছিল, নিয়ন রে এখন ভাঙতাছো। ওকে ফাইন। তাহলে এখন তোমার তোমার কমন সেন্স কি বলে, নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, ও স্টেবল, ওকে, ও স্টেবল। তাহলে নিয়ন যদি স্টেবল হয়, নিয়ন যদি হয় হচ্ছে গিয়ে তোমার নিষ্ক্রিয় গ্যাস, ওর থেকে ইলেকট্রন নিতে বেশি কষ্ট হবে। তার মানে এই জায়গায় যে আমার আয়োনাইজেশন এনার্জি ও অনেক বেশি হবে, ও অনেক বেশি হবে, এটা তো তুমি বুঝতেছো তাই না? ওকে, তাহলে প্রথমবার যখন তুমি ইলেকট্রন নিতে চাইলা, এটাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি 1, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। তাহলে ও যতটুকু হবে, যতটুকু পজিটিভ হবে, এরপরে তুমি যখন আবার ইলেকট্রন নিতে গেলা, ও তখন আরো বেশি পজিটিভ হবে। কমন সেন্স। দেখো দেখো, একটু আগে একটা উদাহরণ ছিল, তুমি ভ্যালুগুলো দেখো, প্রথমে ছিল 738, পরে আবার দেখছো কি হয়েছে 1450, তাই না? তার মানে দেখো, তাহলে প্রথমে এরা 738 কিলোজুল পার মোল মুখস্থ করার দরকার নাই, একটু বুঝো 1450 না 1450 না 1450, 1450, ওকে। তাহলে এবার একটু খেয়াল করো, ও কি হবে, ও প্রায় দেখবা হচ্ছে 3000 প্লাস হয়ে গেছে, 3000 5000 প্লাস হয়ে গেছে। মানে কি আয়নাইজেশন এনার্জি তুমি যতগুলা স্টেপ পার করবা, যতগুলা স্টেপ পার করবা আয়নাইজেশন এনার্জি, মানে একটা করে ইলেকট্রন যখন তুমি ছড়াইতে চাবা, একটা করে ইলেকট্রন তুমি ছড়াইতে চাইলে আয়নাইজেশন এনার্জি কি হবে, বাড়তে থাকবে। তার মানে এইটা আয়নীকরণ শক্তির প্রত্যেকটা কেসে, যত মানে ব্যতিক্রম সহ যতগুলা কেস তুমি নাও, সব কিছু এটা মনে রাখবা যে সাকসেসিভ আয়নিক এনার্জির যে ব্যাপারটা, ক্রমটা কি হবে, I1 অলওয়েজ I2 থেকে ছোট হবে, I3 থেকে ছোট হবে। মানে কি I3 অলওয়েজ গ্রেটার দেন এরকম। ক্লিয়ার বাবা? এটা অলওয়েজ মনে রাখবা। এটা কেন মনে রাখবা পরে বুঝবা, কাজে দিবে। এবার আসো আয়নীকরণ শক্তির ফ্যাক্টর। ওকে, ফ্যাক্টর, ফ্যাক্টর কি, ফ্যাক্টর হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তিতে কি কি আসলে ইয়া হয়, মানে আয়নীকরণ শক্তির উপর কি কি প্রভাব ফেলে। ওকে, প্রভাব ফেলে, আকারের প্রভাব আছে, আমরা কি জানি, একটু আগে আমরা শিখছি, সেটা কি বলতো, যে জেড ইফেক্টিভ, দেখো সাইজ যদি কমে তাহলে জেড ইফেক্টিভ কি হবে, জেড ইফেক্টিভ বাড়বে। জেড ইফেক্টিভ বাড়া মানে কি, আকার মানে আয়নীকরণ শক্তি বাড়া। ওকে, এটা আমরা একটু আগে দেখছি। নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ মানে কি, ওই যে জেড ইফেক্টিভ, একসাথে বলে দিছি, একসাথে কথা বলে দিছি। ইলেকট্রন বিন্যাস একটু আগে দেখলাম আমরা, একটু এই যে ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটা দেখবো, সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, সেটা হচ্ছে স্টেবল অবস্থা, স্টেবল ইলেকট্রন বিন্যাস থেকে, স্টেবল ইলেকট্রন বিন্যাস মানে কি, স্টেবল ইলেকট্রন বিন্যাস মানে ওই যে দেখো P3 P6, তারপরে D5 D10, এই অবস্থা থেকে তুমি যদি এখন একটা ইলেকট্রন নিতে চাও, এই অবস্থা থেকে যদি তুমি ইলেকট্রন নিতে চাও, এখান থেকে ইলেকট্রন বের করতে চাও, তাহলে কি তোমার এনার্জি বেশি দিতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাসের উপরও কি একটা প্রভাব কাজ করে, আয়নীকরণ শক্তির উপর ইলেকট্রন বিন্যাসের একটা প্রভাব কাজ করে। তারপর আচ্ছাদন প্রভাব, এটা মেডিকেল ভার্সিটিতে লাগবে না, এটা শিল্ডিং ইফেক্ট, এটা আজকেও ইঞ্জিনিয়ারিংয়ে পড়াইছি, ওকে বাধ্য, এটা লাগবে না। এবার আসো আমরা প্রশ্ন সলভ করি। ওকে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। বলছে প্রথম আয়নীকরণ শক্তির ক্রম লেখো। তাহলে প্রথম আয়নীকরণ শক্তি বুঝো, একটু কঠিন না, কঠিন না, সহজ, একটু বুঝলেই হবে। দেখো O2 O2 প্লাস O2 মাইনাস, এটা কেমনে সলভ করবা, তোমাদের জন্য কি বেশি কঠিন হয়ে যাবে? না, কঠিন হবে না, বুঝাইলি বুঝবা। দেখো O2 মানে তুমি সিঙ্গেল ও নিয়ে কাজ করো, হ্যাঁ সিঙ্গেল ও নিয়ে কাজ করো, ও থেকে ইলেকট্রন তুমি যদি নাও তাহলে এটা কি হবে O প্লাস, আবার ওরে যদি তুমি ইলেকট্রন দাও তাহলে হবে O মাইনাস, রাইট? আবার কি হয়েছে, আরে দুষ্টামি করেন না, ভাই এরকম করে এই লাইভ, লাইভ হোক না,
দেখুক মানুষ কি করবো। সরি, আমার বোন ডিস্টার্ব করতেছে। ওকে, আচ্ছা খেয়াল করেন, হ্যাঁ আমার আমার বোন ডিস্টার্ব করতেছিল, সরি। হ্যাঁ, আরে সরি সরি ভাই, কয়টা পর্যন্ত ক্লাস নেবেন? আরে নিব না, একটু একটু এমনি পড়তেছি। এই যে পরে করেন, এটা করেন, একটু পানি দিয়েন। ওকে, সরি আমার বোন ডিস্টার্ব করতেছিল, মানে মানে আমি দেখি আমার সামনে ফোন ধরে রাখছে। দেখেন, যেটা বলতেছিলাম, এগুলো একটু কঠিন, মানে কঠিন বলতে কি, এগুলা চুয়েট কুয়েট টুয়েট আসছে তো, এগুলো লাগবে না। দেখেন, পরমাণু থেকে ধনাত্মক আয়ন পরিণত হতে যে শক্তির প্রয়োজন তাকে কি বলে? ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন, মেজাজটি খেয়াল করুন। পরমাণু থেকে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন তাকে কি বলে? তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। ঢাকা ভার্সিটি 11-12-তে আসছে দরকারি প্রশ্ন, নিম্নের পরমাণু সমূহের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি সর্বনিম্ন? এটা আমরা একটু পরে ক্রম দেখব। ওকে, এটা কি অক্সিজেন? এগুলো নর্মাল প্রশ্ন, আপনি পারবেন। এখন আসেন আমরা একটু প্রশ্ন সলভ করি। 18-19 আসা প্রশ্ন, সবচেয়ে সুন্দর প্রশ্ন, মিনিংফুল প্রশ্ন। দেখেন ভালো করে প্রশ্ন খেয়াল করেন। লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী একটি মৌলের প্রথম 7টি আয়নীকরণ শক্তি দেওয়া আছে। তাহলে লিথিয়াম থেকে নিয়ন কি হবে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এক সেকেন্ড, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এবার একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই যে লিথিয়াম আর নিয়নের মাঝখানে জিনিস আছে কয়টা? জিনিস আছে হচ্ছে গিয়ে 6টা। এই 6 জনের কোনো একজনের কথা এখানে বলা হয়েছে, আমি জানি না, আপনিও জানেন না, ওকে, নাই জানতে পারেন। বলছে একটি মৌলের প্রথম 7টি আয়নীকরণ শক্তি। তাহলে একটা মৌলের প্রথম 7টা ইলেকট্রন সরাইতে হবে। তার মানে মৌলের ভিতরে 7টা ইলেকট্রনের চেয়ে বেশি তো ইলেকট্রন থাকতে হইব, তাই না? একটা মৌল থেকে আপনি 7টা ইলেকট্রন সরাইলে 7টা আয়নীকরণ শক্তি পাবেন। তাহলে 7টা ইলেকট্রন সরাইলে 7টা আয়নীকরণ শক্তি পাওয়া যায়। 7টা আয়নীকরণ শক্তি পাইতে গেলে তো মানে 7টা ইলেকট্রন লাগবে। ওকে, এবার আপনার প্রশ্নের উত্তর এখানেই আছে, একটু অন্যভাবে চিন্তা করলেই হয়। যেমন এইটা 2s2 2p6 অষ্টক পূর্ণ, তার মানে এটা হচ্ছে নিয়ন। আপনি বুঝতে পারতেছেন নিয়ন কেন হবে না, কারণ বলছে লিথিয়াম আর নিয়নের মাঝখানে। ওকে ফাইন। 2s2 2p1, আগের দুইটা ধরেন 1s2 2s2 2p1, 5টা ইলেকট্রন টোটাল আছে, 5টা ইলেকট্রন টোটাল আছে এই জায়গায়, 5টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন কেমনে দিব? তার মানে এটা পসিবল না। আবার 2s2, ও তো আরো আগেই বাদ, 1s2 2s2, তার মানে ওর ভিতরে 7টা ইলেকট্রন কোন জায়গা থেকে আসলো? এবার 1s2 2s2 2p4, দ্যাট মিনস অক্সিজেন। এই অক্সিজেনের ভিতরে 7টা ইলেকট্রন কি আছে? উত্তর হচ্ছে আছে। তার মানে ওর 7টা আয়নীকরণ শক্তি সম্ভব। প্রশ্ন দেখে অনেকে ঘাবড়ায় যায়, এখানে এই ধরনের কোনো প্রশ্নই করা হয় না। ঢাকা ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, জিএসটি বলেন, মিনিংফুল প্রশ্ন করা হয়। আপনি ভাববেন কঠিন, বাট কঠিন না। আসেন, আহা চুপ। তাহলে মেডিকেল 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 23-24 মানে গরম গরম প্রশ্ন এই বছর আসছে। দেখেন, কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? আমরা কি জানি? আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কমবে, আর উপর থেকে নিচে নামলে কি হবে? বাড়বে। কি সাইজ? আর আয়নীকরণ শক্তি কি? পুরো উল্টা, রাইট? আয়নীকরণ শক্তি পুরো উল্টা। তাহলে আয়নীকরণ শক্তি কি হবে? এদিকে বাড়বে, এদিকে কমবে। এবার দেখেন কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? মিলান। হাই লিনাকে রুবিনা সেচে ফেলেছে। আয়নীকরণ শক্তি বেশি চাইছে, আয়নীকরণ শক্তি বেশি চাইছে মানে উপরের দিকে কেটা আছে? সোডিয়াম। তাহলে অ্যান্সার হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়াম যেহেতু উপরে আছে, তাই সোডিয়ামের আয়নীকরণ শক্তি বাড়বে, নিচে নিচে নামতে থাকলে কমতে থাকবে। কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? মেডিকেল 21-এর প্রশ্ন। কার আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? তাহলে উপর থেকে নিচে নামলে বাড়ে, উপর থেকে নিচে নামলে কমে, সরি উপর থেকে নিচে নামলে কমে না, হ্যাঁ উপর থেকে নিচে নামলে কমে, বেশি হইলে সোডিয়াম। তাহলে উপর থেকে নিচে নামলে কমে, নিচে কে আছে? নিচে আছে সিজিয়াম। তাহলে এটা অ্যান্সার।
নিচে নামলে কমে, তার মানে কি সিজিএম অ্যান্সার। দেখেন এক্স থেকে এক্স প্লাস বিক্রিয়া সংগঠনে কি প্রয়োজন? আয়নীকরণ শক্তি। নিচের কোন মৌলটি আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? বারবার প্রশ্ন আসতেছে, ঢাকা ভার্সিটি 15-16-তে আসছে। উপর থেকে নিচে নামলে কমে, তাহলে উপরের দিকের গুলা হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি বেশি। কার? সোডিয়াম। আয়নীকরণ বিভবের সঠিক ক্রম, এগুলো নিজে পারবেন, বোর্ড প্রশ্ন এটা। প্রথম আয়নীকরণ বিভবের সঠিক ক্রম, তাহলে প্রথম আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কি? নাইট্রোজেন থেকে অক্সিজেনেরটা বেশি থাকে না, নাইট্রোজেনেরটা বেশি থাকে অক্সিজেনের চেয়ে, নাইট্রোজেনের চেয়ে বেশি থাকে, এই যেটা। আচ্ছা এটা একটু পড়াই দিই, হ্যাঁ এই প্রশ্নটা কই গেল? আচ্ছা এখানে থিওরিটাই পড়াই দিই, এক সেকেন্ড, পেজটা নাই, যাই হোক লেখেন। পর্যায় 2, এক সেকেন্ড, তাহলে পর্যায় 2 এর আয়নীকরণ শক্তির ক্রম, হ্যাঁ পর্যায় 2 এর আয়নীকরণ শক্তির ক্রমটা একটু লিখে ফেলেন। কি হবে? একটু কেমনে করবেন মেথডটা একটু দেখাই দিই, দেখেন। লিনাকে, সরি লিনাকে বলতেছে কেন, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন। ক্রম কি হবে দেখেন, আপনি কি জানেন? বাম থেকে ডানে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে বাড়ে, এটা কিন্তু ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। কেন ভুল? কেন ভুল? ভুল কেন? কারণ স্টেবল ইলেকট্রন বিন্যাস। দেখেন বেরিলিয়াম কি, বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2, বেরিলিয়ামের লাস্টে কি আছে বাবা? 2s2 আছে। আর এটার লাস্টে কি আছে? এটার লাস্টে আছে 2p1। তাহলে শক্তি বেশি লাগবে কোন জায়গায়? এই জায়গায় শক্তি বেশি লাগে, এই জায়গায় বেশি লাগে, তার মানে এটা একটা ব্যতিক্রম। ওকে, আবার দেখেন নাইট্রোজেন, নাইট্রোজেনের লাস্টে আছে কি 2p3, আর এটার লাস্টে কি আছে 2p4। তাহলে কার এনার্জি বেশি লাগে? এনার্জি বেশি লাগে বেশি, এই এই এটাতে বেশি লাগে, তাহলে এই জায়গায় একটু ব্যতিক্রম আছে। ওকে ফাইন, এটা কেমনে করবেন দেখাই দিচ্ছি। দেখেন কি করবেন, ক্রমটা কি দিবেন, এই দেখেন সেম, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন। এবার কি করবেন, জাস্ট একটারে বাদ দিবেন, পরেরটারে ক্রস মেথড। ক্রস মেথড, ক্রস মেথড কি? উল্টায় দেন, উল্টায় দেন। আবার একটারে বাদ দিবেন, আরেকটারে ধরেন, ক্রস মেথড। ক্রস মেথড, হ্যাঁ ক্রস মেথড। তার মানে কি, এই জায়গায় অক্সিজেন, এই জায়গায় নাইট্রোজেন। এইবার আপনার ক্রমটা মিলে যাবে। দেখেন লিথিয়ামের থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি, বোরন থেকে বেরিলিয়ামের শক্তি বেশি, বেরিলিয়াম থেকে কার্বনের শক্তি বেশি, কার্বন থেকে অক্সিজেনের, অক্সিজেন থেকে নাইট্রোজেনের। দেখেন হওয়া উচিত ছিল কিন্তু নাইট্রোজেন থেকে অক্সিজেনের, বাট হচ্ছে কি অক্সিজেন থেকে নাইট্রোজেন, এটা। তাহলে এইটা হচ্ছে সঠিক ক্রম, এটা কি, এটা সঠিক ক্রম। সেম ভাবে পর্যায় 3ও একইভাবে কাজ করে, হ্যাঁ পর্যায় 3ও একইভাবে কাজ করবে। আমি এই জায়গায় গ্রাফ দেখাবো, এই জায়গায় পর্যায় 3টা দিয়ে দিই। পর্যায় 3, তাহলে পর্যায় 3 কি হবে দেখেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। একইভাবে আগাবে, হ্যাঁ একইভাবে কি করবেন, সেম একটারে ধরবেন সোডিয়াম, ওরে বাদ, এরপরে ক্রস মেথডে যাবেন, এটা অ্যালুমিনিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এরপরে সিলিকনের বাদ দিলেন, এরপরে ক্রস মেথডে যাবেন। দেখেন এই যে একটারে ধরবেন ক্রস মেথড, একটারে বাদ দিবেন ক্রস মেথড। তাহলে এই যে এইবার কি হবে, এই যে এইটা হচ্ছে ক্রম হবে, হ্যাঁ এইটা ক্রম হবে, এইটা ক্রম হবে, হ্যাঁ এইটা ক্রম হবে, এইটা ভুল, এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক, আর এটা ভুল, এটা ভুল। ওকে, এটা ঠিক, এটা ভুল। ওকে ভাই, আগের ক্লাসগুলো করা হয় নাই, তাই এগুলো নোট করে আস্তে আস্তে লেট হয়ে গেছে। ওকে ঠিক আছে, তোমার কেউ আসতে বলো না, একটু ঘুমা ভাই, একটু ঘুমা, এখন অ্যাডমিশন সিজন, রাতে ঘুম হওয়া জরুরি, আমার না তোদের ঘুম হওয়া জরুরি। ওকে বাবা, এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্রম। আচ্ছা ডিউ রিটেনে, আচ্ছা আমাকে বলো তো ভাইয়া, অর্ডার ডান একটু বলো, অর্ডার ডান, যারা অনলাইনে আছো তারা একটু বলো অর্ডার ডান। ওটা বাদ, যেটা ইয়ে করছো এটা ক্যান্সেল। পরেরটা বলো। কি?
খাওন দামি হুম, তো বাইরে তো কই যাইছি না এই কাটবেন না। না সিক্রেট কথা আছে। তাড়াতাড়ি সবাই একটু বলেন এটা বুঝছেন কিনা, হ্যাঁ, যারা আছেন অনলাইনে। ওকে, এবার আসেন পরেরটা। এই ছুটি দিয়ে দিব রে, মানে আজান দিয়ে দিছে তো, বাকি পার্ট রেকর্ড করবো আর কি নামাজের পরে। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই জায়গার গ্রাফ ইম্পর্টেন্ট, বুঝছেন? গ্রাফ ইম্পর্টেন্ট, গ্রাফ ইম্পর্টেন্ট কেন? এক মিনিট, কই জানি পড়াচ্ছিলাম, কি জানি পড়াচ্ছিলাম, হ্যাঁ, দেখেন, ডিউ রিটেনে এটার গ্রাফ আসতে পারে, ডিউ রিটেনে এটার গ্রাফ আসতে পারে, বুঝছেন? সো হচ্ছে ডিউ রিটেনে এটার গ্রাফ আসতে পারে, এটার গ্রাফটা একটু দেখে রাখবেন, একবার দেখে রাখেন, কঠিন গ্রাফ না, কঠিন না, সহজ। বললো পর্যায় দুইয়ের আয়নীকরণ শক্তি আলোচনা করো। তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়াম বেশি, লিথিয়ামের পরে কিন্তু বেরিলিয়াম, হ্যাঁ, লিথিয়ামের পরে কিন্তু বেরিলিয়াম। মনে করেন এরকম দিলেন, বিসমিল্লাহ বলে স্টার্ট করলেন, লিথিয়াম, লিথিয়ামের পরে বেরিলিয়াম, বেরিলিয়ামের চেয়ে কিন্তু বোরন বেশি, হ্যাঁ, বোরন বেশি। তাহলে এটা কি এইভাবে স্টার্ট হয়? এই যে হুট করে উঠে যাবে। আচ্ছা, এটা মনে হয় এরকম না, এরকম না, গ্রাফটা কিরকম, দাঁড়া এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড, একটু গুগল করি। আয়োনাইজেশন এনার্জি গ্রাফ, এক সেকেন্ড, হ্যাঁ, এই যে এই যে যে, যেটা ভাবছিলাম, এই যে এই গ্রাফটা, হুম, এই গ্রাফটা এই পর্যন্ত একটু ইম্পর্টেন্ট, বুঝছেন? একটু দেখে রাখবেন আর কি, হ্যাঁ, একটু দেখে রাখবেন। সেভ ইমেজ কই? হুম, এই যে, এই যে গ্রাফটা যেটা বলতেছিলাম, এই যে এই গ্রাফটা একটু দেখে রাখেন, এই যে দেখেন, এই গ্রাফটা কেন দেখাচ্ছি, কারণ আইসা পড়তে পারে হুট করে, কথা বুঝেন নাই? এই যে হাইড্রোজেন থেকে হিলিয়ামের বেশি, তারপরে লিথিয়াম নিচে নেমে গেছে, লিথিয়াম থেকে মানে এই যে দ্বিতীয় পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, হ্যাঁ, এটা দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায় থেকে মনে রাখলেই হবে, এটা যে দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়ে এখান থেকে স্টার্ট, হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ে এখান থেকে স্টার্ট। তো দেখেন, আপনার কোনো ভ্যালু মনে রাখতে হবে না, জাস্ট গ্রাফটা, এই দেখেন, লিথিয়াম থেকে বেরিলিয়াম, বেরিলিয়াম থেকে বোরন কি বেশি নাকি কম, নাকি কম, কম কম, দেখেন লিথিয়াম থেকে এই যে, আচ্ছা এখানে কি ভুল দেওয়া নাকি আমি ভুল করছি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, বোরনের চেয়ে বেরিলিয়াম বেশি, হ্যাঁ ঠিক আছে, তো এই বোরনের চেয়ে বেরিলিয়াম বেশি, দেখছেন? তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়াম কমে গেছে, কার্বন, নাইট্রোজেন, এই যে অক্সিজেন কমে গেছে, এই দেখেন অক্সিজেন কমে গেছে, ফ্লোরিন, নিয়ন, এই যে এই পর্যন্ত। আপনি শুধু এই জায়গা থেকে এই পর্যন্ত জেনে রাখবেন, কেন? কারণ পরীক্ষা আসতে পারে, শুধু এই জায়গা থেকে এই পর্যন্ত জানবেন, আর কিছু জানা লাগবে না। আমি একটু কাইটা দিই আপনাকে, হ্যাঁ একটু কাইটা দিই। হুম। এই যে জাস্ট এতটুকু অ্যাটলিস্ট জানা যাবেন, এতটুকু অ্যাটলিস্ট জানা যাবেন। এখানে পুরো দুইটা গ্রুপের আছে, আপনি অ্যাটলিস্ট এতটুকু জানা যাবেন, কেন? এটা ডিউ রিটেনে দিতে পারে এই জন্য, এটা ডিউ রিটেনে দিতে পারে এই জন্য, ওকে? এখন ক্লাস নিচ্ছেন? আরে হুদাই নিচ্ছি রে ভাই, মানে রেকর্ড করার কথা তো তাই নিচ্ছি।
এটা ডিউ রিটেনের জন্য আসবে, এ বাদে লাগবে না আরকি। হ্যাঁ? এ বাদে লাগবে না। ওকে? ইলেকট্রন আসক্তি তাড়াতাড়ি। এই যে এগুলা নিজে, নিজে একটু প্র্যাকটিস করবেন। এগুলা নিজে, নিজে প্র্যাকটিস করবেন। নিম্নের কোনগুলার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? এগুলো একটু আগে পড়াইছি। এক্স, ওয়াই, জেড এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 36, 37, 38। তিনটির আয়নীকরণ বিভব বিভব কিভাবে পরিবর্তিত হবে? দেখেন, পারমাণবিক সংখ্যা বাড়তেছে মানে কি? জেড ইফেক্টিভ বাড়তেছে। জেড ইফেক্টিভ বাড়লে কি হয়? আয়নীকরণ শক্তি বাড়ে। আপলোড হচ্ছে। ওকে? তো তারপর আবার এ ও বি এর লাস্টে কি আছে? 5:5p4, 5:5p6। তাহলে দেখেন, ওর থেকে নেওয়া বেশি কষ্ট হবে, তাই না? ওর থেকে নেওয়া বেশি কষ্ট হবে। তাহলে বি এর আয়নীকরণ শক্তি কি হবে? এর চেয়ে বেশি হবে। এই যে, মানে সাস্টা আগে এরকম প্রশ্ন আসতো, বুঝছেন? সাস্টা আগে এরকম প্রশ্ন আসতো। সো এরকম প্রশ্ন দিবে, মাঝে মাঝে দিতে পারে, মাঝে মাঝে দিতে পারে। এগুলো একটু প্র্যাকটিস করবেন। শেষ। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি থেকে এত বেশি প্রশ্ন আসবে না, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ওকে? ইলেকট্রন আসক্তি কি? ওই যে সেম জিনিস, উল্টা প্রসিডিওর। মানে তুমি এখন কি করবা? তুমি এখন ইলেকট্রন দিবা। আমি তোমাকে একটা উদাহরণ দেই। তুমি অক্সিজেনকে একটা ইলেকট্রন তুমি বাইরে থেকে দিচ্ছ। দেখো, অক্সিজেনকে তুমি একটা ইলেকট্রন বাইরে থেকে দিচ্ছ। অক্সিজেনকে একটা ইলেকট্রন বাইরে থেকে দিলে কি হবে? ও মাইনাস। তাহলে একটু আগে যদি তুমি শক্তি শোষণ করো, এখন কি করবা? শক্তি বিকিরণ করবা। তার মানে এখানে এটাকে বলা হয় ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন আসক্তি, তুমি E1 দিয়েও লিখতে পারো। তাহলে এটা কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। এখন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এই ও মাইনাসে তুমি যখন আরেকটি ইলেকট্রন দিবা, এটা কি হবে বলো তো? O2 মাইনাস। তাহলে ডেল ইজি 1, এটা কি 2। এটা কি? এটা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত নেগেটিভ, বাট না, এটা পজিটিভ হয়ে যায়। কেন পজিটিভ হয়ে যায়? কারণ দেখো, তুমি একটা ইলেকট্রন নিছো, এখন আরেকটা নিতে যাচ্ছ, এখন কি হয়ে যাবে? বিকর্ষণ হবে। এই বিকর্ষণের জন্য পরের ইলেকট্রন আসক্তিটা সবসময় পজিটিভ হয়। কিন্তু ভাইয়া ওভারঅলটা কিন্তু নেগেটিভই থাকে। ভাই, ওভারঅল নেগেটিভ কেন থাকে? আসলে প্রথমবারই এত বেশি শক্তি নির্গত হয়, পরের বার বিকর্ষণ হয়েও ওইটা ওভারকাম করতে পারে না। মানে নেট ইজি কি হয়? সবসময় নেট ইজি পজিটিভই হয়। সবসময় মাথায় রাখবা, নেট ইজি নেগেটিভই হয়। নেট ইজি কি হবে? সবসময় নেগেটিভই হবে। মানে মূল কথা একটাই, শক্তি নির্গত হচ্ছে। শক্তি নির্গত হওয়া মানে কি? এক্সোথার্মিক প্রসেস। কি প্রসেস? এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক মানে কি? তাপ উৎপাদী প্রসেস। তার মানে কি? নেগেটিভ হবে। এটা মাথায় রেখো। তাহলে অক্সিজেন যদি 2টা ইলেকট্রন নেয়, তাহলে কি হবে? O2 মাইনাস হবে। এটা কি? ডেল ইজি নেট সবসময় নেগেটিভ হবে। শেষ। এটা হচ্ছে বুঝার জিনিস। ওকে? ওফ! আজান দিয়ে দিছে রে। আর ১০ মিনিট পড়াবো। তারপরে ক্লাস কেটে দিব। হ্যাঁ? কেন? কারণ নামাজটা পড়ে ফেলতে হবে। নামাজ মিস দিব না। গতকাল এশার নামাজ পড়তে পারি নাই। মুনাফিকি আচরণ। যে ফজরের নামাজ আর এশার নামাজ মিস করে সে মুনাফিক। কথা বুঝছেন? গতকাল আমি ফজর নামাজ পড়ছি। জোহরের নামাজ মিস গেছে নামাজের জন্য, ঘুমের জন্য। আসর পড়ছি, মাগরিব পড়ছি, এশারটা পড়তে পারি নাই। মানে পড়া হয় নাই। শুধু, শুধু অজুহাত দিয়ে লাভ নেই। বলবো যে অ্যাডমিশন ব্যাচের ব্যস্ততা। এগুলো তো আর কিয়ামতের দিন গিয়ে বলতে পারবো না। পারবো? দিবনে ডলা। আচ্ছা, দেখেন মেডিকেল 23-24 মানে এইবারের প্রশ্ন, গরম, গরম প্রশ্ন। গরম, গরম প্রশ্ন। কি আসছে দেখেন? গ্যাসীয় অবস্থায় ১ মোল পরমাণুতে ১ মোল ইলেকট্রন যুক্ত হলে যে শক্তির পরিবর্তন হয় তাকে কি বলা হয়? প্রথম ইলেকট্রন আসক্তি। দেখো, এখানে তোমারে ইলেকট্রন আসক্তি হবে, বাট প্রথম ইলেকট্রন আসক্তি হবে। প্রথম ইলেকট্রন আসক্তি। তার মানে কি? যেহেতু বলছে গ্যাসীয় অবস্থায় ১ মোল যুক্ত হইছে। ওকে?
দেখো এটা মেডিকেলে আসছে, ডিউতে আসছে 17-18-তে। গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যোগ করলে যে শক্তির পরিবর্তন হয়, প্রথম ইলেকট্রন আসক্তি। নিচের কোনটির ইলেকট্রন আসক্তি বেশি? আচ্ছা, এখানে একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। 17 নম্বর গ্রুপের প্রশ্ন, হ্যাঁ? এটা 17 নম্বর গ্রুপের প্রশ্ন। 17 নম্বর গ্রুপের গ্রাফটাও একটু দেখে রাখো। দেখো, আমরা এটা খুব ভালো করে শিখছি। 17 নম্বর গ্রুপ সম্পর্কে অনেক কিছু শিখছি। গ্রুপ 17। গ্রুপ 17 একটা মানে বিরক্তিকর গ্রুপ। সরি। গ্রুপ 17 একটা বিরক্তিকর গ্রুপ। কেন? কারণ এই গ্রুপে আসলে কি নাই বলতো? পড়াশোনার শেষ নাই। ওকে? তাহলে কি হবে দেখো তো? গ্রুপ 17, গ্রুপ 17 তে অনেকগুলা ক্রম আছে, ক্রমগুলো একটু লিখি দেখো। জারণ ক্ষমতার ক্রম, I2। লেখো সক্রিয়তার ক্রম, সেম। তারপরে তড়িৎ ঋণাত্মকতার ক্রম, সেম, হ্যাঁ, সেম। তারপরে আকারের ক্রম কোনটা আসে? এটা আসে। ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল বৃদ্ধির ক্রম। এখানে 2 দাও। হুম, এটা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধির ক্রম। তারপরে আর কি আছে বলো তো? হাইড্রাসিডের শক্তি মাত্রা। আর কি আছে? আর হইলো এই যে তড়িৎ ঋণাত্মকতা। এট লিস্ট মানে এই ৭ টা মানে সরি, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা সবচেয়ে ব্যতিক্রম। হ্যাঁ? ইলেকট্রন আসক্তির ক্রমটা হচ্ছে পুরাই ব্যতিক্রম। ইলেকট্রন আসক্তির ক্রমটা কি হবে বলতো? এটা। এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম। এটা হচ্ছে সবচাইতে ব্যতিক্রম। মানে বুঝো এই মানে এই গ্রুপটাই হচ্ছে একটা কি গ্রুপ বলতো? বিরক্তিকর গ্রুপ। এই গ্রুপটা একটা বিরক্তিকর গ্রুপ। এইটার গ্রাফটাও ডিউ রিটেনের জন্য একটু রাইখা দাও। এটা গ্রাফটাও ডিউ রিটেনের জন্য একটু রাইখা দাও। এটা গ্রাফটা হবে এরকম। এটা গ্রাফটা হচ্ছে এরকম, হ্যাঁ? একটু ছোট করি। গ্রাফটা এরকম। মানে এই যে এইটার গ্রাফটা একটু লিখে রাখো। এটা হচ্ছে ফ্লোরিন, এটা ক্লোরিন, এটা ব্রোমিন, আর এটা হচ্ছে আয়োডিন। এর গ্রাফটা হচ্ছে এরকম। হচ্ছে আয়োডিন। এটা হচ্ছে একটু নিচে দিবা আর কি। হ্যাঁ, এটা একটু উপরে দিও। গ্রাফটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন। এই দেখো ক্লোরিন হুট করে বাইরে গেছে। ব্রোমিন, আয়োডিন। এই যে এই ক্রম।
গ্রাফটা একটু দিয়ে রাখো, গ্রাফটা ডিউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? ডিউ রিটেনে আসতে পারে, ডিউ রিটেনে আসতে পারে, গ্রাফটায় ডিউ রিটেনে আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, এটা যেহেতু বলছি আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে গ্রুপ 16, হ্যাঁ, গ্রুপ 16 এর ইলেকট্রন আসক্তিটাও একটু লেখা রাখো। অক্সিজেন সবার পরে, এটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, বুঝছো? অক্সিজেনটা সবার পরে, সালফার, সালফারের পরে কি বলতো? সেলেনিয়াম, টেলুরিয়াম, তারপরে পলিনিয়াম। এরপর দেখো অক্সিজেনের কিন্তু এইদিকে হওয়ার কথা, বাট অক্সিজেনটা সবার পরে, অক্সিজেনটা সবার পরে চলে যায়। এটা গ্রুপ 16টা ব্যতিক্রম, গ্রুপ 16টা একটু দেখে রাখো। ব্যতিক্রম থেকে প্রশ্ন আসবে না, এটা ভুইলা যায়ও, হ্যাঁ। এটা এই যে এটা এইগুলা মেডিকেলের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, মেডিকেলে প্রত্যেকটা বার এই জায়গা থেকে প্রশ্ন আসে। মেডিকেলে এই জায়গার কোনো না কোনো একটা ক্রম আইসা পড়বে, মেডিকেলে এই জায়গার কোনো না কোনো একটা ক্রম আইসা পড়বে। এটা তুমি পড়ছো একাডেমিকে, আর গ্রুপ 16 ভুইলা যাও, আমি লিখা দিছি ভুইলা যাও, দরকার নেই মনে রাখার, গ্রুপ 16 মনে রাখার দরকার নেই, ঠিক আছে? ওকে, দেখো কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, কোনটির ইলেকট্রন আসক্তি বেশি। এখন দেখো জিনিসটা কি, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ফ্লোরিনের পরে ক্লোরিন, সরি, ফ্লোরিনরে কিন্তু ক্লোরিন ক্রস করে ফেলে, হ্যাঁ, ক্লোরিন কিন্তু ক্রস করে ফেলে ফ্লোরিন, ঠিক আছে, ক্রস করে ফেলে। তাহলে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি। আচ্ছা, আমি কি উল্টা করছি নাকি? এই আমি কি উল্টা করলাম এটা? উপর থেকে নিচে নামলে আয়নিক ইলেকট্রন আসক্তি কি হবে? উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তি কমবে। আচ্ছা, আমি তো এটা উল্টা করছি। এই উল্টা না, এটা দেখো তো, উল্টা তো, হ্যাঁ, ক্লোরিনের বেশি আর কি, হ্যাঁ, সরি, এটা ফ্লোরিন, ক্লোরিনের বেশি ফ্লোরিন থেকে, ক্লোরিনের বেশি ফ্লোরিন থেকে, হ্যাঁ, উপর থেকে নিচে নামলে আকার কি হবে বলতো? কমবে। তার মানে এটাও উল্টা দিছি, সি। আস্তাগফিরুল্লাহ, রাত অনেক রাত হয়েছে তো, মাথা অটো হয়ে গেছে, সরি। এটা, সরি, এটা উল্টা দিছিলাম, উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তি কমে, হ্যাঁ কমে, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রশ্নটা কি দিছে, এখানে প্রশ্ন দিছে কাঠটা বেশি, কাঠটা বেশি, তাহলে কাঠটা বেশি হবে বলতো? ক্লোরিনের বেশি হবে, ক্লোরিনের বেশি হবে, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা জেনে রাখো, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা আমি বারবার বলছি, সংজ্ঞা ডিওরিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট, সংজ্ঞা ডিওরিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট, সংজ্ঞা ডিওরিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। সমযোজী বন্ধনে আবদ্ধ কোন ইলেকট্রন যুগলকে নিজের দিকে টানার যে টেন্ডেন্সি, এটাকে কি বলা হয় বলতো? তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার কিছু মান তোমার জানতে হবে, তোমার জানতে হবে যে ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, তোমার এইটা জানতে হবে, রাইট? ওকে, আর কি জানতে হবে? ভ্যালুগুলা, ভ্যালুগুলা কি কি ভ্যালু দেখো, তুমি জানো, এই যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ওদের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু মনে রাখা সহজ, কেন? কারণ 0.5 করে কমতে থাকে, 4, 3.5, 3, 2.5, 2, ঠিক আছে। সবসময় মাথায় রাখবা পিএইচ, পিএইচ মানে কি? ফসফরাস আর হাইড্রোজেন, ওদের তড়িৎ ঋণাত্মকতা সবসময় সেম হয়, 2.1। তারপরে দেখো সিআইএস, কার্বন, আয়োডিন, সালফার, ওদের সেম হয়, কার্বনে কত? 2.5 না? 2.5। তারপরে দেখো আর কি আছে তোমার, 3, নাইট্রোজেনের আর ক্লোরিনেরও কিন্তু সেম, হ্যাঁ, নাইট্রোজেনের আর ক্লোরিনেরও কিন্তু সেম, 3। মোটামুটি ওদেরটা জানলেই হয়, হ্যাঁ, ওদেরটা জানলেই হয়, এই কয়েকটা জানলেই হয়। তাহলে তোমাকে এক্সট্রা কি কি শিখাইলাম? এক্সট্রা শিখাইলাম হচ্ছে সালফার, ফসফরাস শিখাইছি না? হ্যাঁ শিখাইছি, BCNOF, তারপরে এখানে কি আছে? অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, আর্গন, দরকার নেই, ঠিক আছে, সালফার আর ফসফরাস হয়ে গেছে। এই তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুগুলো তোমার জানতে হবে, মাস্ট, এগুলো জানতেই হবে, ওকে।
ঘুম থেকে উঠে ক্লাস নিতেছেন? ব্যাক কল রে, ঘুম থেকে উঠে ক্লাস নিব কেন? ১টার দিকে ইঞ্জিনিয়ারিং এর ক্লাস শেষ হইছে। কি অবস্থা! আমি কি এখন এত তাড়াতাড়ি ঘুমাই? দেখ, সেটা হচ্ছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম। দেখো, দেখো ঢাকা ভার্সিটিতে আসছে। কোন জায়গায় আসছে দেখো। কালারটা কেমন জানি। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি ৪, ৪, ৪। ফ্লোরিনেরটা সবচেয়ে বেশি। এই যে ২.৫, ৩, ৩.৫, ৪। ঠিক আছে। নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম? ভাইয়া দেখো, এটা ধাতুদের জন্য দিছে। আমরা কি জানি তড়িৎ ঋণাত্মকতা কি হবে? উপর থেকে নিচে নামলে কি হবে বলো তো? ফল করবে না? ফল করবে মানে কমবে। তাহলে উপর থেকে নিচে নামলে কমবে। লিনাকে রুবিনা সেচে ফিরেছে। তাহলে লিনারটা বেশি থাকবে আর রুবিনারটা কম থাকবে। রুবিনারটা কি থাকবে? কমবে। রুবিনা কম, লিথিয়াম বেশি। উপর থেকে নিচে নামলে কি হবে? কমবে। তাহলে লিনারটা কম, রুবিডিয়ামেরটা কম। লিনাকে রুবিনা সেচে ফিরেছে। লিনাকে রুবিনা সেচে ফিরেছে। লিনাকে রুবিনা। লিনাকে রুবিনা। এই যে প্রথমটা, সরি। ভাবছিলাম প্রথমটা হবে না। এটা অ্যান্সার। ঠিক আছে? তো এই তো। আরে ঘুমা রে ভাই, ঘুমা। আমি তো রেকর্ড করব। যেমন দেখো, বলতে না বলতে একটা জিনিস পেয়ে গেছি। সেটা হচ্ছে দেখো, ঢাকা ভার্সিটি ২০-২১ আসছে। কি আসছে দেখো তো? বলছে ডি অরবিটালের নাম লেখো এবং এদের দ্বিমাত্রিক চিত্র অঙ্কন করো। আচ্ছা, আমরা এই ক্লাসের শেষে দেখব। তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির প্রধান পার্থক্য কি? এই যে দেখো, তার মানে কি? তোমাকে ডিউ রিটার্নের কিন্তু সংজ্ঞা, পার্থক্য এই ধরনের জিনিসগুলো দেয়। তার মানে তোমার বুঝতে হবে। দেখো, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, গ্যাসীয় অবস্থায় কোনো পার্থক্য দেওয়া আছে। তার মানে কি? ডিউ রিটেনে তোমাকে সংজ্ঞা, পার্থক্য এগুলো লাগবে। আমি বারবার করে বলছি, তার মানে শেষ। ওকে, শেষ। এখন একটা জিনিস একটু দেখাই দিব। গলনাঙ্ক আমাদের শুধু 3D সিরিজটা একটু দেখে রাখবো। হ্যাঁ, শুধু 3D সিরিজের গলনাঙ্ক দেখে রাখবো। 3D সিরিজের গলনাঙ্ক একটু দেখে রাখবো, আর কিছু না। 3D সিরিজ কারে বলে? 3D সিরিজ কারে বলে? 3D সিরিজ বলে এটা। সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, রাইট? সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান। আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ওকে, এখন দেখো জিনিসটা কি। এই যে দেখো, এই যে দেখো, 4:3D1, 4:3D2, 4:3D3 কি হইলো? ডিলিট করলাম কোনটা? এটা ডিলিট করো ভাই। আচ্ছা দেখো, ওদের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু তুমি জানো। দেখো, ওদের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম: 4:3D1, 4:3D2, 4:3D3, 4:3D5, 4:3D5, 4:3D6, 4:3D7, 4:3D8, 4:3D10, 4:3D10। ওকে, এখন গ্যাঞ্জামটা কোন জায়গায়? গ্যাঞ্জামটা হচ্ছে ধাতব বন্ধনে অংশ নেয় বিজোড় ইলেকট্রন। আমরা যখনই ওদের গলনাঙ্ক হিসাব করব, মাথায় রাখবো, ধাতব বন্ধনে অংশ নেয় কি? অংশগ্রহণকারী ইলেকট্রন কি? বিজোড় ইলেকট্রন গুলো। বিজোড় ইলেকট্রন মানে কি? আমি এখানে আরেকটা ঘর আঁকি। আরেকটা ঘর আঁকি, একটা সেকেন্ড। আরেকটা ঘর আঁকি, দেখি পারে কিনা। এখানে দেখি আমি আরেকটা ঘর কল্পনা করি। হইছে ঘর? হুম, চলবে। এখন দেখো, এই যে 3D1 ও কি আমার বিজোড় ইলেকট্রন না? হ্যাঁ। 3D2 কি দেখো তো, ও আমার বিজোড় ইলেকট্রন না? 3D3 মানে কি? আমার বিজোড় ইলেকট্রন কয়টা? 3টা। 3D5 মানে বিজোড় ইলেকট্রন কয়টা বলো তো? 5টা। বাট এটা কিন্তু স্টেবল, এটা স্টেবল। তাহলে দেখো 4s1 এ আরেকটা বিজোড় ইলেকট্রন আছে। তাই আমরা এই জায়গায় এই 3D5 কাজে লাগাই না। কেন? স্টেবল। তাই 4s1 টা কাজে লাগে। এখানে কে কাজে লাগে? এখানে 4s1 টা কাজে লাগে। এখানে দেখো 3D5 স্টেবল, স্টেবল দেখে কাজে লাগলো না। স্টেবল দেখে 0 নাই। এখন 3D6, 3D6 এ কাজে লাগবে কয়টা দেখো তো? 1, 2, 3, 4, 5, এই যে দেখো 6। ভাইয়া দেখো বিজোড় কয়টা? বিজোড় 4টা। এই যে বিজোড় 4টা। 3D7 তাহলে বিজোড় কয়টা হবে দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7। বিজোড় কয়টা? দেখো তো বিজোড় কয়টা? বিজোড় 3টা। দেখছো? তাহলে বিজোড় কয়টা? 3টা। এখানে তাহলে বিজোড় কয়টা হবে? বিজোড় হবে 2টা। কেন? এই যে এটা এসে পড়বে। বিজোড় 2টা এসে পড়বে, দেখো।
এই দেখো বিজোড় দুইটা এসে পড়বে। আর এখানে দেখো, এখানেই দেখো 3D10 কিন্তু স্টেবল, তাই শুধু 4s1 টা কাজে লাগতেছে। 3D1 স্টেবল, তাই শুধু 4s1 টা কাজে লাগবে। 3D10 স্টেবল, তাই 4s2 টা কাজে লাগবে। না, 4s2 ও কাজে লাগবে না কেন? এটা জোড় অবস্থায় আছে। দেখো এটা জোড় অবস্থায় আছে। তাহলে তুমি কি বুঝছো যে আসলে এখানে কোন ইলেকট্রন গুলা ধাতব বন্ধনে অংশগ্রহণ করতেছে? মানে গলনাঙ্ক তুমি কার বের করো? ধাতুর বের করো। ধাতু মানে কি? ধাতব বন্ধনে থাকা ধাতু। ধাতুরা কি করে? ধাতব বন্ধন গঠন করে। এখন ওরে তুমি গলাইবা। ওরে তুমি গলাইলেই তো গলনাঙ্ক, গলন টেম্পারেচার পাবা। ওরে তুমি গলাবা, গলনোটাই কি আমার গলন তাপমাত্রা, গলানোটাই আমার গলন তাপমাত্রা, তাই না? তো ওদের ওদের এই যে আমাদের যে 3D সিরিজ মানে হচ্ছে আমাদের অবস্থান্তর ধাতু, এই অবস্থান্তর ধাতুদের ধাতব বন্ধনে কয়টা ইলেকট্রন অংশগ্রহণ করে? বিজোড় ইলেকট্রন অংশগ্রহণ করে। এই যে তোমার আমি বিজোড় ইলেকট্রনের হিসাবটা দেখাই দিলাম। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এইখানে বিজোড় ইলেকট্রন গুলার উপর আসলে কি ডিপেন্ড করে বলো তো? কি ডিপেন্ড করে? আমার এই গ্রাফটা ডিপেন্ড করে। একটু দেখে রাখবো গ্রাফটা, ডিউরিটিনের জন্য দেখে রাখবো। যেমন দেখো স্ক্যান্ডিয়ামের চেয়ে কি ওর গলনাঙ্ক বেশি হবে, এখানে বিজোড় ইলেকট্রন বেশি, এখানে আরেকটু বিজোড় ইলেকট্রন বেশি। তার মানে দেখো স্ক্যান্ডিয়ামের থেকে ওরটা বেশি, ভ্যানাডিয়ামেরটা আরো বেশি। এবার দেখো ক্রোমিয়ামেরটা কি কমে গেছে না? এই দেখো ক্রোমিয়ামেরটা কমে গেছে। এবার ও আরো কমে গেছে। দেখো ম্যাঙ্গানিজ জিরো, মানে জিরো মানে কি আরো কমে গেছে। এবার দেখো আয়রনেরটা আবার বাইরে গেছে, দেখছো? আবার বাইরে গেছে, আবার বাইরে গেছে। আবার ওরটা কমে গেছে। আবার দেখো ওরটা কমে গেছে। আবার দেখো ওরটা কমে গেছে। আবার ও আরো নেমে গেছে। খেয়াল করছো? মানে গ্রাফটা কেন এরকম হইলো? বুইঝা রাখো, মাথা থেকে বাদ দিয়া দিও। ডিউ রিটেনে আসতে পারে, এই জন্য একবার দেখায় রাখলাম। চান্স অনেক কম, এইটা আসার চান্স ডিউ রিটেনে 2% চান্স। ঠিক আছে, একবার দেখায় রাখলাম। দেখায় রাখতে তো অসুবিধা নাই। তাইলে কি তোমার ভিতরে ভয় থাকবে না যে এনাম ভাই এটা তো পড়াইলো না, উদ্ভাসের উইকলিতে দিয়ে দিছে। হতে পারে না? হতে পারে কিন্তু, বা রেটিনাতে দিয়ে দিছে। রেটিনাতে দিবে না মানে তোমার ভার্সিটির ওইখানে দিয়ে দিছে। তো এটা একবার দেইখা রাখো, ভুইলা যায়ও, ভুইলা যায়ও। ওকে, ভুইলা যায়ও। যেমন দেখো এখানে একটা প্রশ্ন দিছে, কার গণাঙ্ক সর্বোচ্চ? এটা মাদ্রাসা বোর্ড মানে বোর্ডের প্রশ্ন। আচ্ছা এগুলো বাদ দাও, এগুলো আসে না, এই ধরনের প্রশ্ন আসে না। আচ্ছা তারপরে দেখো একটু, তারপরে আমরা বলছিলাম যে ডি অরবিটাল, তোমার কি বলে এটাকে, ডি ব্লকের এরা কি করে বলতো? ডি ব্লকের এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। দেখো আমরা কি জানি, আয়রন +2 আর +3 তুমি কিন্তু জানো, +2 আর +3 তুমি জানো, বাট তুমি কি +6টা জানো? না জানলে দেইখা রাখো। যেমন ম্যাঙ্গানিজ +7 পর্যন্ত হইতে পারে, ক্রোমিয়াম +3 আর +6 খুবই ইম্পর্টেন্ট। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড নাম শুনছো না? মানে ভ্যানাডিয়াম +5 হতে পারে। তারপরে কপার তো তুমি দুইটাই হয়, কপার তুমি চিনো। নিকেল +2 সবচেয়ে বেশি ইউজ হয়, নিকেল +4 ইউজ হয় না। কোবাল্ট, কোবাল্ট কোবাল্ট +3 দিয়ে অনেক জটিল যৌগ তৈরি হয়। তার মানে কোবাল্ট +3টাও তুমি জানা রাখো। টাইটানিয়াম +4 পর্যন্ত হইতে পারে, +4টা একটু দেখা রাখো। এগুলো কি, এগুলো কি তুমি মুখস্থ করবা? না মুখস্থ করবা না, এগুলো কি করবা? একদিন দেখা রাখবা, একদিন দেখা রাখতে তো সমস্যা নাই। ওকে ফাইন। এখন আমরা এখন আমরা একটু অক্সাইডটাকে রিভিউ করব একবার, আর প্রশ্ন সলভ করব। হ্যাঁ, অক্সাইড রিভিউ প্লাস প্রশ্ন সলভ। অক্সাইডের প্রশ্ন সলভ করানো হয় নাই আগের দিন, কজ অনেক পড়া পড়াইছি আগের দিন, তাই না? আগের দিন অনেক পড়া পড়াইছি, এখন অক্সাইডের রিভিউ আর প্রশ্ন সলভ করব। আচ্ছা, এখন এইটা আমি করাইতে পারতেছি না, মানে আমি এখন নামাজে যাব, নামাজটা পড়ে আইসা তারপরে এই পার্টটা করবো না, ঠিক আছে? সো আমি এখন লাইভটা কেটে দিচ্ছি, আমি নামাজে যাব, নামাজ থেকে আইসা তারপরে এই পার্টটা রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। সরি ডিস্টার্ব করলাম। আমি ভাবছিলাম যে হচ্ছে একটু তাড়াতাড়ি পড়াবো, বাট শরীর টানতেছে না, তাই বেশি স্পিড দিচ্ছি না। আর এগুলো আসলে স্পিডে পড়ানোর জিনিস না, এগুলো একটু বুঝায় বুঝায় পড়ানোর জিনিস, তাই একটু বুঝাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ। আপনারা ঘুমান, ঘুম থেকে উঠে এই পার্টটা করবেন। আর এই পার্টটা করতে করতে দেখবেন হচ্ছে আমি আবার ঘুমে আপনি উঠে দেখবেন আমি আরো কয়েকটা পার্ট দিয়ে দিছি। ওকে, আল্লাহ হাফেজ।